ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে শুধু শক্তিশালী মার্শাল আর্টিস্টরাই বেঁচে থাকার অধিকার রাখে, আর সেই পৃথিবীতেই এক সাধারণ স্কুল ছাত্র হঠাৎ পেয়ে যায় এমন এক রহস্যময় সিস্টেম যা তাকে প্রতিদিন আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলে। সবাই যখন তাকে দুর্বল বলে অপমান করছিল, তখন সে গোপনে নিজের শক্তি বাড়াতে থাকে, কিন্তু খুব শিগগিরই সে আবিষ্কার করে মানুষের পৃথিবীর নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক দানবের জগৎ, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। তাহলে কিভাবে এই সাধারণ ছেলেটি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট? চলুন আজকের গল্পের সবকিছু জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় পিংকে দিয়ে, যে গোজো আর সুকুনার মতো চরম দুই লেজেন্ডের লড়াই দেখছিল। তাদের সংঘর্ষে পুরো বিশ্ব কেঁপে উঠছিল। যুদ্ধের চরম মুহূর্তে এক যোদ্ধা এমন এক ধ্বংসাত্মক ডেথ রে নিক্ষেপ করে যা মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বকে ধুলোয় মিশিয়ে দেয়। আলোটা পিংকে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে সে গায়েব হয়ে যায় এবং চোখ খুলে নিজেকে পুরনো স্কুলের ক্লাসরুমে দেখতে পায়। চারপাশের পরিবেশ স্বাভাবিক মনে হলেও শিক্ষক ঘোষণা দেয় যে মার্শাল আর্টস ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। পিং তো অবাক, কারণ তার স্মৃতিতে এমন কোনো পরীক্ষার অস্তিত্বই ছিল না। কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা তার চারপাশে জমে ওঠে আর সম্প্রতি ঘটে যাওয়া এক লড়াইয়ের ক্লিপ দেখায়। ভিডিওটা দেখার সাথে সাথে পিংয়ের গায়ের পশম দাঁড়িয়ে যায়, কারণ এটি হুবহু সেই যুদ্ধ ছিল যা সে কিছুক্ষণ আগে ধ্বংস হওয়ার মুহূর্তে দেখেছিল। ভয়ে আর বিস্ময়ে সে কারণ খুঁজতে ক্লাস থেকে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। সেদিন সন্ধ্যায় গবেষণা করার পর পিং জানতে পারে যে এই নতুন দুনিয়াটি পুরোপুরি মার্শাল আর্টস দিয়ে নিয়ন্ত্রিত হয়, আর এই ভর্তি পরীক্ষাটাই একজন মানুষের ভাগ্য গড়ে বা ভেঙে দিতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ দেখে সে নিশ্চিত হয়ে যায় যে সে 10 বছর অতীতে চলে এসেছে। জীবনের মোড় ঘোরাতে সে তখনই সিদ্ধান্ত নেয় এই পরীক্ষায় নাম লেখাবে, কিন্তু যখন সে জানতে পারে এর রেজিস্ট্রেশন ফি এতই বেশি যে কিডনি বিক্রি করার মতো অবস্থা, তখন হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে সে এক দ্বিতীয় গ্রেডের অপরাধীর ওয়ান্টেড পোস্টার দেখেও পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। বাড়ি ফিরে পরিবারকে নিরাপদ দেখে তার বুকের পাথর নেমে যায়। রাতের খাবারের সময় সে বাবাকে পরীক্ষার কথা জানায়। সে ভেবেছিল তার গরিব বাবা কেবল সান্ত্বনা দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার বাবা জীবনের সব জমানো টাকার তারা এনে পিংয়ের হাতে তুলে দেয়। পরের দিন রেজিস্ট্রেশন শেষ করে বন্ধুদের বলতেই তারা উপহাস করতে শুরু করে। ঠিক তখনই শিক্ষক এসে ঘোষণা করেন যে এই স্কুলের এক সাবেক মেধাবী ছাত্র, যে এখন দারুণ জনপ্রিয় মার্শাল আর্ট তারকা, সে খুব শিগগিরই স্কুলে আসছে। শিক্ষক পিং সহ 3 জনকে কাল সকালে স্টেশনে তাকে আনতে পাঠায়। রাতের বেলা পিং ঘরে বসে থাকার সময় দেখে উপরের প্রতিবেশীর পানি ছাদ চুইয়ে পড়ছে। সে কিছু করার আগেই মা এসে জানায় যে তার বাবা ঘরের সেলফে শক্তি বাড়ানোর বিশেষ ব্লাড চি পিল রেখে গেছে। এই বড়িগুলো শরীরের শক্তি দ্রুত বাড়ায়। পিং একটি বড়ি হাতে নিতেই হঠাৎ চোখের সামনে এক ভাসমান মহাকাশ পাথর আর বিশাল এক রহস্যময় পর্দা ভেসে ওঠে। সেখানে তার শক্তির হিসাব দেখাচ্ছে। 1 সেকেন্ডের মধ্যেই সে আবার ঘরে ফিরে আসে। ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু দ্বিতীয় বড়িটা হাতে নিতেই একই ঘটনা ঘটে। এবার পিং বুঝতে পারে এটাই সেই রক্তচি বড়ির জগৎ। কৌতূহলবশত সে রহস্যময় পর্দায় হাত রাখতে থাকে, কিন্তু ভুল করে একটি নির্দেশে চাপ দিতেই তার শরীরে ভয়ঙ্কর শক্তির ঢেউ ঢুকে পড়ে। সেই শক্তির কম্পন এতটাই প্রবল ছিল যে শহরের 2 প্রান্তে থাকা অপরাধী হুয়াং আর মার্শাল আর্ট প্রতিভা ওয়াং একই সঙ্গে সেটা টের পেয়ে যায়। আর ওয়াং বুঝতে পারে এই শক্তি আগের রাতের সেই অদ্ভুত কম্পনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। পরদিন পিং আর পরীক্ষার জন্য নিবন্ধন করা আরও 3 জন স্টেশনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওয়াং এসে পৌঁছতেই সবাই তাকে ঘিরে প্রশংসা শুরু করে, কারণ সে তাদের প্রজন্মের অন্যতম সেরা তরুণ যোদ্ধা। কিন্তু ওয়াং এসব পাত্তা দেয় না, গোপনে পিংয়ের শরীরের দিকে নজর রাখে। তার সন্দেহ আরও বাড়ে। এরপর ওয়াং স্কুলে গিয়ে ঘন্টার পর ঘন্টা ছাত্রদের সঙ্গে কথা বলে। অনুষ্ঠান শেষে সে পিং সহ বাকিদের নিজের যোগাযোগের ঠিকানা দিয়ে বলে বিপদে পড়লে যেন তাকে জানায়। তারপর সে চলে যায়। এদিকে পিংয়ের হঠাৎ মনে পড়ে যায় ওপরের ঘরের সেই পানি চোয়ার কথা। তাই সে ছুটে যায় প্রতিবেশীর দরজায়, কিন্তু পিং জানে না ভেতরে ওই নারীকে হুয়াং জিম্মি করে রেখেছে। দরজায় কোনো সাড়া না পেয়ে পিং চলে যেতে যাচ্ছিল, ঠিক তখন ভেতর থেকে একটি পাত্র ভাঙার শব্দ আসে। সন্দেহ হওয়ায় সে আবার দরজায় কড়া নাড়ে। হুয়াং তখন ভয় দেখিয়ে জিম্মি নারীকে চুপ থাকতে বাধ্য করে এবং পিংয়ের সামনে আসে। তার আশা ছিল পোস্টারে থাকা মুখ দেখে যেন সে তাকে চিনতে না পারে। ভাগ্যবশত পিংয়ের স্মৃতিশক্তি এমনিতেই বেশ দুর্বল, তাই সে হুয়াংকে চিনতেই পারে না, শুধু বাথরুমের পানি চোয়ার সমস্যা জানায়। সন্দেহ এড়াতে
হুয়াং তাকে ভেতরে ঢুকতে দেয়। বাথরুমে গিয়ে সমস্যাটা খুঁজে পেলেও পাশে পড়ে থাকা রক্তমাখা কাপড় দেখে থমকে যায়। হঠাৎ তার মনে পড়ে যায় এই মুখটাই তো সেই সন্ধানী পোস্টারে ছিল। ভয় পেয়ে পিং পালানোর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু হুয়াং পেছন থেকে এসে জিজ্ঞেস করে এত দেরি কেন। পিং কাপা গলায় বলে সমস্যা বুঝেছে, তবে ঠিক করতে পরে আসতে হবে। ঠিক তখন হুয়াং রক্তমাখা কাপড়টাও দেখে ফেলে এবং বুঝে যায় পিং হয়তো সবকিছু দেখে ফেলেছে, তাই তাকে বসার ঘরে নিয়ে যায়। হুয়াং যখন অপরাধীর পুরস্কারের টাকা নিয়ে ইচ্ছে করে ভুল তথ্য বলতে থাকে, তখন পিং বুঝতে পারে তাকে পরীক্ষা করা হচ্ছে। সুযোগ বুঝে সে গোপনে ফোন বের করে ওয়াংকে সাহায্যর বার্তা পাঠাতে শুরু করে। পিং বার্তা লিখতে এতটাই ব্যস্ত ছিল যে ভুল করে হুয়াংকে অপরাধীর পুরস্কারের সঠিক টাকার অঙ্কটাই বলে ফেলে। সঙ্গে সঙ্গে হুয়াং নিশ্চিত হয়ে যায় যে পিং তাকে চিনে ফেলেছে। ঠিক তখনই পিং গোপনে ওয়াংকে বার্তা পাঠিয়ে দেয়, কিন্তু হুয়াং দরজা বন্ধ করে তাকে ঘরের ভেতর আটকে ফেলে। পাশের ঘর থেকে জিম্মি প্রতিবেশীর লড়াইয়ের শব্দ ভেসে আসতেই হুয়াং নিজেই স্বীকার করে যে সে ওই নারীকে আটকে রেখেছে। পিংয়ের বুক কেঁপে ওঠে। হঠাৎ তার ফোন বেজে উঠলে সে তাড়াতাড়ি ওয়াংকে বিপদের কথা জানাতে যায়, কিন্তু হুয়াং তাকে এমন জোরে দেয়ালে ছুঁড়ে মারে যে ফোনটাও চূর্ণ হয়ে যায়। হুয়াং এবার হিংস্রভাবে পিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। পিং পালানোর চেষ্টা করলেও একসময় মাটিতে আছড়ে পড়ে, কিন্তু হুয়াং তাকে শেষ আঘাত করতে এগোতেই পিংয়ের শরীরে হঠাৎ অদ্ভুত শক্তি ফিরে আসে। সে আবার উঠে দাঁড়ায়। হুয়াং হতভম্ব। নিজের শক্তির রহস্য বুঝে ওঠার আগেই পিংয়ের ওপর আবার হামলা শুরু হয়। ঠিক তখনই বিপদে পড়ে পিংয়ের শরীর যেন নিজে থেকেই শক্তি জোগাড় করে নেয়। হুয়াং দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়তেই পিং চুলার ফুটন্ত পানির পাত্র ছুঁড়ে মারে আর সুযোগ বুঝে এক লাথিতে হুয়াংকে মাটিতে ফেলে দেয়। তারপর প্রতিবেশীকে উদ্ধার করে এবং হুয়াংকে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ওয়াং পিংয়ের সাহস দেখে অবাক হয়ে জানতে চায় একজন সাধারণ মানুষ কিভাবে এমন শক্তিশালী দ্বিতীয় স্তরের যোদ্ধার আক্রমণ থেকে বেঁচে গেল। পিং আমতা আমতা করতেই ওয়াং বুঝে যায় ছেলেটা নিজের শক্তির রহস্য লুকাতে চাইছে, তাই আর চাপ দেয় না। এরপর হুয়াংয়ের ব্যাগ খুলে ওয়াং একটি সবুজ আলো ছড়ানো তৃতীয় স্তরের পাথর খুঁজে পায়। সে বুঝতে পারে হুয়াং তৃতীয় স্তরে ওঠার চেষ্টা করছিল। ওয়াং পাথরটি রেখে বাকি সামগ্রী পিংকে দিয়ে দেয়। তারপর ওয়াং বোঝায় রক্তচি বড়ি শক্তি বাড়ায়। চি ও রক্তের অমৃত সাধারণ মানুষকে প্রথম স্তরে পৌঁছাতে সাহায্য করে। হাড় শোধন বড়ি হাড় শক্ত করে, আর অভ্যন্তরীণ অঙ্গ সুরক্ষা বড়ি অতিরিক্ত শক্তির চাপ থেকে শরীরের ভেতরের অঙ্গ বাঁচায়। প্রথম থেকে নবম প্রতিটি স্তর আবার নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ভাগ করা। সব শুনে পিং কোন মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ে যাবে জানতে চাইলে ওয়াং বলে আগে ভর্তি পরীক্ষায় পাশ করো, তারপরে সব ভাগবে। ঠিক তখনই পিংয়ের বোন ইওয়ান এসে ভাইকে বকতে শুরু করলেও ওয়াংকে দেখেই তার রাগ উধাও। সে বিখ্যাত বড় ভাইয়ের ভক্ত হয়ে খাতা বাড়িয়ে স্বাক্ষর চাইতে থাকে, কিন্তু রাত নামতেই পিং হুয়াংয়ের ব্যাগের একটি জিনিস ছুঁতেই পিং আবার সেই রহস্যময় জগতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে তার মার্শাল আর্টের মান এক লাফে 24 লাখেরও বেশি বেড়ে গেছে। কিন্তু অবাক হওয়ারও সময় পায় না। যে গ্রহাণুর ওপর সে দাঁড়িয়েছিল সেটার চারপাশে হঠাৎ অদ্ভুত এক জলজলে চিহ্ন ফুটে ওঠে এবং তার রহস্যময় ব্যবস্থা ও শক্তির স্তর আরও উন্নত হয়ে যায়। পিং দ্রুত বুঝে ফেলে শক্তির মানকে শরীরের অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তর করা সম্ভব, আর এই কৌশল কাজে লাগিয়েই সে নিজের হাড় শোধনের স্তর দ্বিতীয় পর্যায়ে নিয়ে যায়। পরদিন পিং ও তার 3 বন্ধু মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে একটি পরীক্ষা কেন্দ্রে যায়। পরীক্ষার মূল বিষয় ছিল সবার মোট শক্তির পরিমাণ মাপা। পাশ করতে প্রয়োজন ছিল মোট 112 শক্তি। একে একে সবাই পরীক্ষার যন্ত্রে ঢোকে, কিন্তু পিংয়ের পালা আসতেই পুরো জায়গায় হইচই পড়ে যায়। তার শক্তির মান 140-এরও বেশি উঠে আসে। সবাই তাকে দেখে বলতে শুরু করে এই ছেলেই হয়তো পরের ওয়াং। পরীক্ষায় দারুণ ফল করার পর পিং ওয়াংকে ফোন করে। তখন ওয়াং স্টেশনে একটি ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল। দুজন পরদিন শহরের প্রশিক্ষণ কেন্দ্রে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরদিন দেখা হলে পিং মেয়েটিকে দেখে জানতে চায় সে কে। ওয়াং জানায় মেয়েটির নাম নিনি এবং সে তার শিক্ষকের মেয়ে। এরপর নিনিকে দূরে খেলতে পাঠিয়ে ওয়াং পিংয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে শুরু করে। মেয়েটিকে দৌড়াতে দেখে ওয়াংয়ের মনে হঠাৎ পুরনো এক ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। একসময় এক বিপজ্জনক ভূগর্ভস্থ গুহায় অভিযানের সময় নিনির বাবাকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফিরে আসতে হয়েছিল। তখন ওয়াং ও তার সঙ্গীরা নিজেদের ক্ষমতা নিয়ে এতটাই অহংকারী ছিল যে তাদের বোকামির কারণে পুরো অভিযানই বিপদে পড়ে যায়। শেষ পর্যন্ত নিনির বাবা সবাইকে বাঁচাতে একটি বন্ধ হয়ে যাওয়া দরজার ওপারে চলে যান এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ওয়াং ও তার সঙ্গীর হাতে তুলে দেন। বর্তমানে ফিরে এসে ওয়াং বুঝতে পারে পিং ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ের হাড় শোধন করে ফেলেছে, তাই সে পিংকে এদিক ওদিক ছুঁড়ে মেরে তার হাড়ের শক্তি পরীক্ষা করতে শুরু করে। মার খেয়ে কোনোমতে টিকে পিং জানতে চায় ওয়াং হঠাৎ তাকে আক্রমণ করল কেন। ওয়াং জানায় সে শুধু তার হাড় কতটা শক্ত হয়েছে তা পরীক্ষা করছিল। ফল দেখে সন্তুষ্ট হয়ে সে পিংকে 4টি ভালো বিশ্ববিদ্যালয়ের নাম দেয়। এর মধ্যে ছিল চীনের সেরা মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয় মৌ ইউনিভার্সিটি।
যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে শক্তিবর্ধক সামগ্রী পায় এবং শক্তিশালী গুরুদের অধীনে কঠোর প্রশিক্ষণ নেয়। এরপর ওয়াং নিজের বিশ্ববিদ্যালয় নানজিয়ান ইউনিভার্সিটিতেও পিংকে পড়ার জন্য বোঝায়, কিন্তু অনেক ভেবে শেষ পর্যন্ত পিং মৌ ইউনিভার্সিটিকেই বেছে নেয়। পরদিন সে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে মৌয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। নতুন শহর, নতুন বিশ্ববিদ্যালয়। অবশেষে পিং আরও অনেক নতুন শিক্ষার্থীর সঙ্গে চীনের বিখ্যাত মৌ ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। বিশাল প্রবেশদ্বার আর চারপাশের রাজকীয় সৌন্দর্য দেখে পিং মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তৃতীয় বর্ষের রুক্ষ চেহারার কিন এসে তাকে ধমক দিয়ে বলে, ভর্তি হয়েছ বলে যেন নিজেকে খুব বড় কিছু না ভাবে। কিন্তু পিংয়ের শরীরে থাকা উচ্চ স্তরের হাড় শোধনের শক্তি কিন টের পেলেও সে কিছু বলে না, শুধু পিং কোন জায়গা থেকে এসেছে জানতে চায়। নানজিয়াংয়ের নাম শুনতেই কিনের মুখ হঠাৎ বদলে যায়, তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর পিং আবাসিক ভবনের নিবন্ধন কেন্দ্রে গিয়ে নিজের ভর্তি চিঠি আর অস্থায়ী মার্শাল আর্টস সনদ দেখায়। কর্মী চিঠি দেখে জানতে পারে পিং ইতিমধ্যেই দ্বিতীয় স্তরের হাড় শোধনে পৌঁছে গেছে। এতে সে বেশ অবাক হয়। এরপর জানতে চায় পিং কি ইতিমধ্যে চূড়ান্ত ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গ মার্শাল আর্ট যোদ্ধা হয়েছে। পিং না বলতেই তার ক্ষমতা যাচাই করতে বিশেষ আলোভিত্তিক যন্ত্রে পরীক্ষা করা হয়, আর ফলাফল দেখেই কর্মীর চোখ কপালে উঠে যায়। পিং আসলে তৃতীয় স্তরের হাড় শোধনেও পৌঁছে গেছে। সবচেয়ে অবাক করার বিষয়, ভর্তি পরীক্ষায় সে দ্বিতীয় স্তরে ছিল, অথচ মাত্র 1 মাসেই তৃতীয় স্তরে উঠে গেছে। এমন প্রতিভা দেখে কর্মী তাকে আবাসিক ভবনের সেরা কক্ষগুলোর একটি দিয়ে দেয় এবং জো নামের এক সিনিয়রকে পিং ও আরেক নতুন শিক্ষার্থীকে কক্ষে পৌঁছে দিতে বলে। পথে জো তাদের আবাসিক ব্যবস্থার নিয়মাকানুন বোঝাতে থাকে। কিছুক্ষণ পর তারা প্রথম শ্রেণীর আবাসিক এলাকা এরিয়া 1-এ পৌঁছে যায়। চারপাশের সাজানো পরিবেশ আর দারুণ কক্ষগুলো দেখে পিং আবারও মুগ্ধ হয়ে যায়। নিজের ঘরে ঢুকে সে চারপাশ দেখছিল, ঠিক তখন দরজায় হালকা শব্দ হয়। দরজা খুলতেই বিপরীত কক্ষের ছাত্র ফু নিজের পরিচয় দেয়। পিং তাকে ভেতরে ডেকে পানি খাওয়ায় এবং দুজন গল্প করতে থাকে। কিন্তু পিং এর বাড়ি নানজিয়াং শুনেই ফু হঠাৎ ওয়াং এর কথা জিজ্ঞেস করে। পিং তাকে চেনে জানালে ফু ওয়াং এর অসাধারণ কীর্তিগুলো বলতে শুরু করে। সম্প্রতি ওয়াং শক্তির নতুন স্তরে উঠেছে, একাই 8টি মার্শাল আর্ট স্কুলকে হারিয়েছে। এমনকি তাদের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র সিনও তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গেছে। এত সব শুনে পিং অবাক হয়ে যায়। তখন ফু তার শক্তি যাচাই করতেই আরও বড় চমক দেখতে পায়। পিং ইতিমধ্যে তৃতীয় স্তরের হাড় শোধনে পৌঁছে গেছে। ফু নিজে একজন পূর্ণাঙ্গ মার্শাল আর্ট যোদ্ধা হওয়া সত্ত্বেও পিংয়ের শক্তি দেখে স্তব্ধ হয়ে যায়। নিজের আগের ভুল বুঝতে পেরে সে পিংকে স্বীকার করে যে শুরুতে তাকে যতটা সাধারণ ভেবেছিল আসলে সে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। পিং চুপচাপ শুনতে থাকে। ফু বিদায় নেওয়ার আগে পিংকে জানিয়ে যায় বিকেল 3টের মধ্যে সবাইকে প্রথম মাঠে পৌঁছে গুরুদের বক্তব্য শুনতে হবে। কয়েক ঘন্টা পর সময় ঘনিয়ে এলে মার্শাল আর্ট ক্লাবের উপসভাপতি কিনকে টেনে মাঠে নিয়ে আসে লু। নতুন ছাত্রদের মধ্যে প্রতিভাবান কাউকে খুঁজে দলে নেওয়াই তাদের উদ্দেশ্য। কিন্তু ঠিক 3টে বাজতেই মাঠের বিশাল দরজা ধপ করে বন্ধ হয়ে যায়। পিং আর ফু সহ কয়েকজন দেরিতে আসায় বাইরে আটকে পড়ে। তারা দরজা খোলার জন্য চিৎকার শুরু করতেই হঠাৎ বিশ্ববিদ্যালয়ের 7ম স্তরের ডিন জিং সেখানে হাজির হয়। তার শরীর থেকে নীলচে শক্তির ঢেউ বের হতেই সবাই চুপ হয়ে যায়। জিং ঘোষণা করে দেরি করার শাস্তি হিসেবে সবার কৃতিত্ব থেকে 20 পয়েন্ট কেটে নেওয়া হবে। এরপর নিয়ম ভাঙলে ভবিষ্যতে আরও কঠিন শাস্তি হবে বলে সবাইকে সতর্ক করে। বক্তৃতা শেষ হলে জিং 5 জন গুরুকে নিজেদের পরিচয় দিতে বলে। মুহূর্তেই আকাশে 5টি উজ্জ্বল আলো দেখা যায়। অসাধারণ শক্তির প্রদর্শন করে 5 গুরু মঞ্চে নামেন। মুষ্টিবুদ্ধ, অস্ত্রচালনা, তরবারি, ছুরিযুদ্ধ আর তালবিদ্যার শিক্ষক হিসেবে তারা নিজেদের পরিচয় দেন। এরপর 5 জন একসঙ্গে ছাত্রদের ওপর প্রচণ্ড শক্তির চাপ ছড়িয়ে দেয়। দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যায়। একে একে ফু সহ কয়েকজন নিজেদের নাম জানায়। কিন্তু পিংয়ের পালা আসতেই তার শরীর থেকে জিংয়ের মতো নীল আভা বেরিয়ে আসে। সে বুক ফুলিয়ে সবার সামনে নিজের নাম ঘোষণা করে। কয়েকজন গুরু বুঝতে পারেন পিং ইতিমধ্যেই 3 স্তরের হাড় শোধন সম্পন্ন করেছে, তবুও তারা তাকে বিশেষ প্রতিভা বলে মানতে নারাজ। পিংয়ের আত্মবিশ্বাসী পরিচয় দেখে ফু তাকে প্রশংসা করে এবং স্বীকার করে সে পিংকে শুরুতে ভুলভাবে বিচার করেছিল। পিংও তাকে প্রশংসা করতেই দুজন এমন আনন্দে কথা বলতে থাকে যে ভয়ঙ্কর শক্তির চাপের মাঝেও তারা উল্টো হাতের ওপর ভর দিয়ে কসরত শুরু করে। দূর থেকে সবকিছু দেখে কিনের মুখে ঈর্ষার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হতেই পুরো মাঠ সোনালী আলোয় ভরে যায়। সেই আলো ভেদ করে মঞ্চে নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ইউ, যিনি 8ম স্তরের সোনালী দেহের শক্তিশালী যোদ্ধা। তিনি নিজের শক্তির ঝলক দেখিয়ে বক্তৃতা শুরু করেন, কিন্তু শেষে তিনি অদ্ভুতভাবে পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন, যেন সামনে কোনো ভয়ঙ্কর বিপদ নিঃশব্দে এগিয়ে আসছে। এরপর জিং আবার মঞ্চে
মঞ্চে উঠে সব নতুন ছাত্রকে উচ্চমানের রক্তচি বড়ি উপহার দেয়। পুরো মাঠ আনন্দে ফেটে পড়ে, কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না। জিং ঘোষণা করে মাত্র 20 মিনিট পরই নতুন ছাত্রদের প্রশিক্ষণ প্রতিযোগিতা শুরু হবে। পিং সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যায়, কারণ সে ভাবতে থাকে এবার কি তাদের নিজেদের মধ্যেই লড়াই করতে হবে। ট্যাং ভেতরে ঢোকার আগে ভবনটির নিয়ম বুঝিয়ে দেয়। ভবনটিতে মোট 9টি তলা থাকলেও নতুন শিক্ষার্থীরা আপাতত শুধু 4র্থ তলা পর্যন্ত যেতে পারবে। প্রথম তলায় মানবিক বিদ্যার বিভাগ, যেখানে যোদ্ধাদের ইতিহাস পড়ানো হয়। দ্বিতীয় তলায় নির্মাণ বিভাগে ওষুধ আর শক্তির পাথর নিয়ে গবেষণা করা হয়। তৃতীয় তলা কৌশল বিভাগের, যেখানে দলবদ্ধ যোদ্ধাদের জটিল যুদ্ধ কৌশল শেখানো হয়। চতুর্থ তলায় অস্ত্র বিভাগ, যেখানে অস্ত্র চালনা আর যুদ্ধের অনুশীলন করা হয়। ট্যাং জানায় প্রশিক্ষণ প্রতিযোগিতা শেষে যে শিক্ষার্থী যে তলায় থাকবে তার বিভাগও সেটাই নির্ধারণ করবে। প্রতিটি তলায় সর্বোচ্চ 400 জন থাকতে পারবে। কেউ নির্দিষ্ট তলার সীমা পূর্ণ হওয়ার পর সেখানে উঠলে সেই তলার প্রত্যেক শিক্ষার্থীর কৃতিত্ব থেকে 30 পয়েন্ট কেটে নেওয়া হবে। খবরটা শুনে অনেকে ভয় পেলেও পিং আর ফু আরও উত্তেজিত হয়ে ওঠে। অস্ত্র নেওয়ার ক্ষেত্রেও ট্যাং কয়েকটি কঠোর নিয়ম বেঁধে দেয়। তারপর দরজা খুলতেই সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে। শুরুতেই কয়েকজন দুর্বল ছাত্র প্রথম তলায় বসে ইতিহাস পড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অধিকাংশই অস্ত্র তুলে নিয়ে সোজা 4র্থ তলায় পৌঁছানোর দৌড়ে সিঁড়ি বেয়ে ছুটতে থাকে। মুহূর্তেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর ছাঁটাইয়ের লড়াই। পিং আর ফু আলাদা হয়ে দ্রুত ওপরে উঠতে থাকে। পথে এক বোকা ছাত্র বিশাল হাতুড়ি নিয়ে পিংয়ের ওপর হামলা চালায়, সঙ্গে আরও 3 জন যোগ দেয়, কিন্তু পিং মুহূর্তেই সবাইকে হারিয়ে দ্বিতীয় তলায় উঠে যায়। সেখানে এসে পিং চারপাশের অবস্থা দেখে অবাক হয়। সে ভাবতে থাকে এরা কি সত্যিই মৌয়ের নতুন ছাত্র, কারণ তাদের লড়াই দেখে মনে হচ্ছে দক্ষতা ঠিক করতে আরও 2-3 বছর প্রশিক্ষণ দরকার। তখন তার মনে পড়ে ওয়াংয়ের সতর্কবার্তা, মৌয়ের নতুন ছাত্ররা নাকি তার থেকেও শক্তিশালী। পিংয়ের সন্দেহ হয় ওয়াং হয়তো ব্যাপারটা বাড়িয়েই বলেছিল। ঠিক তখনই আরেক ছাত্র পিংকে আক্রমণ করে। অন্যদিকে দ্বিতীয় তলায় এক মেয়ে আগে যাকে ধাক্কা দিয়েছিল তাকেই আবার বিপদ থেকে বাঁচায়, কিন্তু সেই লোকটাই পরে তাকে বিশ্বাসঘাতকতা করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়েটি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সময় জাও নামের এক সাহসী মেয়ে তাকে ধরে আবার ওপরে তুলে আনে, কিন্তু বিশ্বাসঘাতক লোকটি ফের হামলা করতে এলে নারীদের পক্ষ নেওয়া ইয়াং এসে এক চড়েই তাকে সিঁড়ি থেকে ছিটকে দেয়। এদিকে তৃতীয় তলায় ওঠার সিঁড়িতে ফুও বিপদে পড়ে যায়। তার পুরনো 3 বন্ধু আচমকা তাকে ঘিরে আক্রমণ শুরু করে। ফু শুরুতে সব আঘাত সামলে নেয়, কিন্তু শত্রুপক্ষের এক বিশালদেহী ছাত্র হঠাৎ তার পায়ে কামড়ে ধরে তাকে আটকে ফেলে। সুযোগ বুঝে আরেকজন ঘুষি মেরে ফুকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। সবাই ভাবল সে শেষ, কিন্তু ফু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং আবার 4র্থ তলার দিকে দৌড় শুরু করে। এদিকে জিন ছুটে যায় নিয়ন্ত্রণ কক্ষে, কারণ প্রিন্সিপাল ইউ এর স্বাক্ষর দরকার তার এক বন্ধুকে মৌ গুহায় ঢোকার অনুমতি দেওয়ার জন্য। এতজন গুরু দেখে সে ভয় পেয়ে যায়। টাং তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে, তবে শর্ত দেয় প্রশিক্ষণ শেষ হওয়ার আগে প্রধানকে বিরক্ত করা যাবে না। জিন রাজি হয়ে ভেতরে ঢোকে। সেখানে সে দেখে পিং আর ফু ছাড়া কয়েকজন ছাত্র 4র্থ তলায় পৌঁছে গেছে। জিন তাদের ঠাট্টা করে। এরপর ফু 4র্থ তলায় পৌঁছে আগের 3 হামলাকারীর নেতা সু এর ওপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র 2 লাথেই সু মাটিতে পড়ে যায়। তখন পিং এসে ফু এর লোহার মতো শক্ত পায়ের প্রশংসা করে। এরপর সে বাকি ছাত্রদের কাপুরুষ আর সম্মানহীন বলে অপমান করতে শুরু করে। শুধু তাই নয়, সে নিজের গুরু ওয়াং এর প্রশংসা করে জানায় ওয়াং বর্তমানে নানজিং এর মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং সত্যিকারের প্রতিভা। ফু সাবধান করলেও পিং থামে না, বরং পাহারায় থাকা গুরুদের সামনেই মৌ ইউনিভার্সিটিকে বাজে স্কুল বলে বসে। এই অপমান সহ্য করতে না পেরে জিং ঘোষণা করে 30 মিনিটের মধ্যে যে পিংকে হারাতে পারবে সে পাবে 50 কৃতিত্ব। 50 পয়েন্ট কাটা হবে পিংয়ের হিসাব থেকে। পিং জিতলে সবার কৃতিত্ব কাটা হবে। সঙ্গে সঙ্গে প্রায় 300 ছাত্র পিংয়ের বিরুদ্ধে একজোট হয়। তারা ফুকেও দলে টানতে চায়, কিন্তু ফু নিজের শক্তিশালী বন্ধুর পাশেই থাকার সিদ্ধান্ত নেয়। শুরু হতেই 300 জন ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পিং আর ফু তাদের আক্রমণ ঠেকিয়ে দেয়। সুযোগ বুঝে ইয়াং পিংয়ের দিকে আক্রমণ চালায়। পিং তার আঘাত এড়িয়ে বুঝতে পারে মেয়েটি অন্যদের চেয়ে অনেক শক্তিশালী, তাই নিজের বদলে তার এক সঙ্গীকে সামনে ঠেলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত নিজের মুখেই আঘাত খায়। তখন ঝাও সবাইকে 3 দলে ভাগ করে। এক দল পিংকে আলাদা করবে, আরেক দল ফুকে ব্যস্ত রাখবে। পরিকল্পনা সফল হলে একদল পিংয়ের পা লক্ষ্য করে হামলা চালায়, কারণ পা দুর্বল করে দিলেই তাকে আটকানো যাবে। ঝাও নিজে ফুকে আক্রমণ করে। ফু তার লাঠি দিয়ে ঝাওয়ের মাথায় প্রচণ্ড আঘাত করলেও তাকে থামাতে পারে না। ঝাও আঘাত সহ্য করে কাছে এসে পেটে হাঁটু মেরে ফুকে অজ্ঞান করে ফেলে। এদিকে নিয়ন্ত্রণ কক্ষে থাকা গুরুরা পিংয়ের শক্তি দেখে অবাক হয়ে যায়। তারা তার পারিবারিক তথ্য খুঁজতে শুরু করে। ভেবে নেয় হয়তো কোনো পুরনো গুরুর শিষ্য সে, কিন্তু অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে পিং আসলে সাধারণ দরিদ্র পরিবারের ছেলে। আরও খোঁজ করে তারা তার পরিচিত ওয়াং জিয়াংয়ের নাম খুঁজে পায়। আর মাত্র 10 মিনিট বাকি। পিংয়ের পা আক্রমণে ক্লান্ত হয়ে পড়েছে, তাই ছাত্ররা তার পালানোর পথ আটকে দেয়। ঠিক তখনই পিং শেষ মুহূর্তে একটি রক্ত চি বলি গিলে ফেলে।
মুহূর্তেই তার পায়ে শক্তি ফিরে আসে। সে লাফ দিয়ে ছাদের কাছে উঠে একটি ঝাড়বাতি আঁকড়ে ধরে ঝুলে পড়ে। ঝাও তাকে ধরতে পেছন পেছন লাফ দেয়, কিন্তু ঝাও পিংকে ধরার আগেই ঘড়ির সময় শূন্যে নেমে যায়। সঙ্গে সঙ্গে জিং ঘোষণা করে পিংই বিজয়ী। এভাবেই ভয়ঙ্কর প্রশিক্ষণ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। পরদিন সব নতুন ছাত্র প্রথম মাঠে জড়ো হয়। বেশিরভাগ ছেলে মুষ্টিযুদ্ধ আর মেয়েরা তরবারি বিভাগে যেতে থাকে। পিং সব গুরুকে দেখে সিদ্ধান্ত নেয়। হঠাৎ তার চোখ পড়ে লুয়ের ওপর। কাছে যেতেই বিরক্ত হয়। লু শুধু সেই 20 জন সেরা ছাত্রকে বেছে নিচ্ছে যারা প্রথম দিনের শক্তির চাপ সহ্য করেছিল। পিং সরে যেতে চাইলে লু তাকে থামিয়ে বলে তার বিভাগে যোগ দাও, নইলে পরে আফসোস করতে হবে। কারণ জানতে চাইলে লু জানায় আগের দিন একসঙ্গে এতজন ছাত্রকে হারানোর কারণে এখন পুরো মৌ ইউনিভার্সিটির 1 নম্বর শত্রু হয়ে গেছে সে। কথাটা শুনে পিংয়ের মুখ শুকিয়ে যায়। এরপর লু তাকে নিজের দলে টানতে ট্যাঙ্ককে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, তার রক্তচি বড়ি তৈরির কারখানায় অংশীদারিত্ব আছে এবং পিংকে প্রতি মাসে বিনামূল্যে বড়ি দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। কথাটা শুনে ছাত্ররা লুয়ের কাছে ছুটে আসে। পাশে দাঁড়ানো ট্যাঙ্ক বিরক্ত হয়ে তাকে আস্তে কথা বলতে বলে। লু তার পরিবারের 6ষ্ঠ বা 7ম স্তরের কোনো গুরু আছে কিনা জানতে চায়। পিং চুপ থাকায় লু বুঝে যায় এমন কোনো পৃষ্ঠপোষক তার নেই। ওয়াংয়ের বর্তমান কঠিন পরিস্থিতির উদাহরণ দিয়ে বোঝায় শক্তিশালী সমর্থন ছাড়া ভবিষ্যৎ কতটা কঠিন হতে পারে। প্রভাবিত হলেও পিং আরও কয়েকটি প্রশ্ন করে নিশ্চিত হয়। সব উত্তর পাওয়ার পর সে নিজের ছাত্র পরিচয়পত্র বের করে লুয়ের বিভাগে নাম লেখায়। ঠিক তখন ঝাও এসে একই বিভাগে যোগ দেয়। পরে পিং ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য লুয়ের বাড়িতে যায়। লক্ষ্য একটাই, শেষ ধাপ পেরিয়ে পূর্ণাঙ্গ মার্শাল আর্ট যোদ্ধা হওয়া। লু তাকে সুরক্ষা অমৃত আর হাড় শোধনের বড়ি খেতে বলে। পিং নির্দেশ মেনে বড়ি দুটো খেতেই শরীরে দ্রুত পরিবর্তন শুরু হয়। একসঙ্গে 10টিরও বেশি শক্তির পথ খুলে যায়। লু তাকে মনোযোগ না হারিয়ে প্রতিটি খোলা পথে একে একে শক্তি প্রবাহিত করতে বলে। পিং কয়েক মিনিট ধরে নির্দেশ অনুযায়ী শক্তি চালাতেই তার শরীর থেকে নীল আভা বের হতে শুরু করে। অবশেষে সে প্রথম স্তরে প্রবেশ করে এবং সত্যিকারের মার্শাল আর্ট যোদ্ধা হয়ে যায়। সাফল্যে পিং আনন্দে ফেটে পড়ে, কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না। সে লুয়ের কাছে বিনামূল্যে 21 নম্বরের রক্তচি বড়ি চাইতেই লু তার মাথায় এক চড় মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন লু পিং আর ঝাওকে নিয়ে প্রথম ক্লাসে যায়। সেখানে সে সঠিকভাবে লাথি মারার কৌশল দেখায়। লু নিজের সমস্ত শক্তি আর রক্তশক্তি পায়ের এক বিন্দুতে কেন্দ্রীভূত করে। তারপর এক বিস্ফোরক লাথিতে শক্ত খুঁটির মাঝখানে গর্ত করে দেয়। লু এবার দেখায় কিভাবে শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে আঘাত করতে হয়। তারপর পিংকে চেষ্টা করতে বলতেই সে কৌশল নকল করে এমনভাবে লাথি মারে যে নিজের পায়ের হাড়েই চোট পেয়ে ছোট বাচ্চার মতো কাঁদবে শুরু করে। লুয়ের মায়া হয়, তাই ক্লাস শেষে তাকে সরবরাহ বিভাগ থেকে ধারালো ধাতব বুট নিতে বলে। সন্ধ্যায় পিং খুঁড়িয়ে খুঁড়িয়ে সরবরাহ বিভাগে যায়। সেখানে এক বৃদ্ধকে ঘুমোতে দেখে তাকে জাগিয়ে একজোড়া ধাতব বুট চায়, কিন্তু ধূর্ত বৃদ্ধ নিম্নমানের একটি বুটের দামই 40 কৃতিত্ব চায়। পিং রেগে দরদাম করেও লাভ হয় না। শেষে বাধ্য হয়ে বুট কিনে নেয়। সঙ্গে নিজের জন্য আর একজোড়া শক্ত ধাতব মুষ্টিবর্মও নেয়। বৃদ্ধের মুখ ভালো করে মনে রেখে দেয়, পরে সুযোগ পেলে হিসাব চুকাবে। পরদিন লু, পিং আর জাও প্রশিক্ষণ হলে যায়। সেখানে একটি যুদ্ধ মঞ্চে 3 জন সিনিয়র ছাত্র আর একজন বিচারক দাঁড়িয়েছিল। তাদের অনুশীলনে বাধা না দিতে পিং চলে যেতে চাইলে দলের নেতা তাকে ডেকে থামায়। সে জানায় পিংয়ের বুড়ো ওয়াং লাকি সম্প্রতি তার ছোট ভাইকে হারিয়েছে, তাই ওয়াংয়ের হয়ে পিংকে লড়াই করার চ্যালেঞ্জ দেয়। তার ধারণা পিংকে হারালেই ওয়াংকে হারানো হবে। প্রথমে পিং রাজি হতে চায় না, কিন্তু নেতা তাকে কাপুরুষ বলে উস্কানি দিতেই পিং রেগে মঞ্চে উঠে পড়ে। প্রথম প্রতিপক্ষ শরীর জুড়ে সবুজ শক্তির আবরণ তৈরি করে ঝাঁপিয়ে আসে। পিং আঘাত ঠেকিয়ে পাল্টা আঘাত করলেও প্রতিপক্ষও তা সামলে নেয়। কয়েক দফা ঘুষি বিনিময়ের পর ছেলেটি ভয়ঙ্কর এক ঘুষিতে পিংকে মঞ্চের অন্য প্রান্তে ঠেলে দেয়। এরপর একের পর এক শক্তিশালী ঘুষি ছুটতে থাকে, কিন্তু অবাক করার মতো পিং সবগুলো এড়িয়ে যায়। ঘুষিতে কাজ না হলে সে এবার লাথি শুরু করে। শেষ পর্যন্ত একটি ভারী লাথি পিংয়ের মুখে লাগে। হাল ছেড়ে দিতে যাচ্ছিল পিং। ঠিক তখন লু তাকে আগের শেখানো শক্তি রূপান্তরের কৌশল মনে করিয়ে দেয়। পিং সঙ্গে সঙ্গে ছাদে জাফিয়ে ওঠে, শরীরে মার্শাল আর্টের আভা জ্বালিয়ে দেয় এবং বজ্রগতিতে নিচে নেমে এসে প্রতিপক্ষের পেটে লাথি মারে। এক আঘাতেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর নেতা তার ভাইয়ের গল্প শোনায়। তার দাবি ভাই একসময় পিংয়ের মতোই প্রতিভাবান ছিল, কিন্তু ওয়াং তাকে হারিয়ে প্রথম স্তরেই আটকে দেয়। লু সঙ্গে সঙ্গে আসল সত্য ফাঁস করে দেয়। লোকটি আসলে দুর্বলদের ভয় দেখিয়ে কৃতিত্ব নষ্ট করা এক বদমাশ ছিল, কিন্তু নেতার তাতে কিছু যায় আসে না। তার একমাত্র লক্ষ্য এখন পিংকে শায়েস্তা করা। ঠিক তখনই ওয়াং কিনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়। প্রতিপক্ষকে সরাসরি তার সঙ্গে লড়ার চ্যালেঞ্জ দেয় ওয়াং, কিন্তু এতক্ষণ বড় বড় কথা বলা নেতা এবার ভয় পেয়ে পিছিয়ে যায়। সেই রাতে ওয়াং, কিন আর পিং একটি স্থানীয় খাবারের দোকানে বসে থাকে। সেখানে কিনের কাছ থেকে স্বাক্ষর করা অনুমতিপত্র নেয় ওয়াং। এই চিঠির মাধ্যমে সে অবশেষে মৌয়ের গুহা অনুসন্ধানের অনুমতি পেয়ে যায়।
ওয়াং এরপর পিংকে জানায় সামনে জাতীয় নবীন বিনিময় প্রতিযোগিতা আসছে। এটা এমন এক বিশাল আয়োজন যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন যোদ্ধারা একে অপরের সঙ্গে লড়ে অন্যদের সম্পদ ও সুযোগ দখল করে। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারও হবে, তাই পিং ভালো করতে পারলে রাতারাতি বিখ্যাত হয়ে যেতে পারে। কয়েকদিন পর টাং, রু আর তরবারি বিভাগের গুরু 10 জন সেরা নবীন ছাত্রকে গোপন কক্ষে ডেকে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করে। সেখানে পিং আর ফুও ছিল। আয়োজক বিশ্ববিদ্যালয় যেহেতু মৌ, তাই বিজয়ী হলে তাদের বার্ষিক সম্পদ বরাদ্দ 20% বাড়বে, আর এতে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সম্পদ আরও কমে যাবে। তাই বেশিরভাগ স্কুলই এই প্রতিযোগিতার বিরুদ্ধে। বিশেষ করে ওয়াংয়ের কারণে তৈরি হওয়া নেতিবাচক প্রচারণা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। পিং অবাক হয়ে জিজ্ঞেস করে অন্যদের হারার জন্য ওয়াংকে কেন দোষ দেওয়া হচ্ছে। টাং জানায় ওয়াং মৌ ও জিংউ দুই সেরা মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তৃতীয় স্তরের ছাত্রকে হারানোর পর নিচু সারির স্কুলগুলো প্রচার শুরু করে যে বড় বিশ্ববিদ্যালয়গুলো দুর্বল ছাত্রদের পেছনে অযথা সম্পদ নষ্ট করছে। এরপর টাং পিংকে দলের অধিনায়ক বানিয়ে দেয়। 10 জনকেই নির্দেশ দেওয়া হয় প্রথম স্তরের প্রাথমিক পর্যায় থেকে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে হবে। পরদিন সবাই মিশন হলে গিয়ে কঠিন অনুশীলন, তত্ত্ব আর বাস্তব যুদ্ধের প্রশিক্ষণ শুরু করে। দিনের পর দিন ভয়ঙ্কর পরিশ্রমের পর প্রত্যেকের জন্য একটি করে বিশেষ অস্ত্র নির্ধারণ করা হয়। পিংয়ের হাতে আসে কালো পাথরের তৈরি এক বিশাল বর্ষা। কয়েক মাস পর অবশেষে প্রতিযোগিতা শুরু হয়। মঞ্চে উপস্থাপক উদ্বোধনী বক্তব্য দিচ্ছিল, কিন্তু ইউয়ান দর্শকাসনে বসে ভাইকে কোথাও দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। সে তার সহকারীকে নিয়ে কাছেই বসে থাকা মোটা ভিডিও নির্মাতা ডলির সাহায্য নেয়। তারা গোপনে পোশাক বদলের কক্ষে গিয়ে জানতে পারে পিংই মৌয়ের নবীন দলের অধিনায়ক। বিষয়টি নিয়ে তারা কিছুক্ষণ মজা করতেই পিং আর তার দলের বাকিরা কক্ষ থেকে বেরিয়ে আসে। এরপর উপস্থাপক প্রতিযোগিতার নিয়ম বোঝাতে শুরু করে। প্রতিটি দলের অধিনায়ককে একটি করে লটারির বল তুলতে হবে। সেটি বিশেষ যন্ত্রে স্ক্যান হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ নির্ধারিত হবে এবং মঞ্চের মাঝখানে লড়াইয়ের তালিকা ভেসে উঠবে। এরপর উপস্থাপক 10 জন প্রতিভাবান যোদ্ধাকে পরিচয় করিয়ে দেয়, যাদের অধিনায়ক হানও ছিল। তারপর সে নিচু সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে তৈরি 8 বিশ্ববিদ্যালয় জোট এবং মার্শাল বিশ্ববিদ্যালয় জোটের পরিচয় দেয়। তারা নিজেদের নামে প্রতিযোগিতা করতে না পারায় একত্রিত হয়েছে। সবশেষে মৌ বিশ্ববিদ্যালয়ের দলকে মঞ্চে ডাকা হয়। প্রতিটি অধিনায়ক লটারির বল তুলে নেয় এবং একে একে প্রতিযোগিতার লড়াই নির্ধারিত হয়ে যায়। এরপর উপস্থাপক মাইক্রোফোন তুলে দেয় মৌ বিশ্ববিদ্যালয়ের প্রধান ইউ এর হাতে, আর তিনি শুরু করেন প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য। ইউ এর উদ্বোধনী বক্তব্য শেষ হতেই তিনি প্রতিযোগিতাকে আনুষ্ঠানিকভাবে শুরু ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে প্রথম লড়াইয়ে নামে জিংবুয়ের অধিনায়ক হান এবং বেইজিং ইউনিভার্সিটির অধিনায়ক সান। দুজনেই প্রথম স্তরের উচ্চ পর্যায়ের যোদ্ধা। শুরুতে কিছু কথাবার্তা আর দর্শকদের চিৎকারের পর পুরো মাঠ নিস্তব্ধ হয়ে যায়। সান প্রথমেই নিজের শক্তি কুঠারে ঢেলে ভয়ঙ্কর গতিতে হানের দিকে ছুটে আসে, কিন্তু প্রতিভাবান হান তার প্রতিটি আক্রমণ আগেই বুঝে ফেলে এবং সহজেই ঠেকিয়ে দেয়। পরের বার সান সামনে থেকে তীব্র আঘাত চালালে হান লাফ দিয়ে আকাশে উঠে বিশেষ ভঙ্গিতে মাঝ আকাশে স্থির হয়ে যায়। এরপর মাটিতে নেমে সে নিজের বিখ্যাত সূর্যোদয় আক্রমণ চালায়। একের পর এক শক্তিশালী বর্ষার আঘাত সানকে ঘিরে ফেলে, কিন্তু সান তার কুঠারে জমে থাকা শক্তি দিয়ে সব ঠেকিয়ে দেয়। হান এবার কাছ থেকে আক্রমণ শুরু করে। সান যেন তাকে ধরতেই না পারে, তাই মুহূর্তে মুহূর্তে অবস্থান বদলাতে থাকে। সুযোগ পেয়েই হান তার বর্ষা দিয়ে সানের ডান পেটে আঘাত করে, কিন্তু সান হাল ছাড়ে না, বরং নিজের শরীরের ভেতর আরও গভীরভাবে অস্ত্র ঢুকিয়ে হানকে কাছে টেনে এনে এক ভয়ঙ্কর পাল্টা আঘাত করতে চায়। ঠিক তখন হান বর্ষার ভেতর লুকানো তরবারি বের করে পিছিয়ে যায়। তারপর আবার মুহূর্তে কাছে এসে সানের গলায় তরবারি ঠেকিয়ে দেয়। সান শেষ পর্যন্ত হার স্বীকার করে। প্রথম ম্যাচেই হান জয়ী হয়। পুরো মাঠ আনন্দে ফেটে পড়লেও পিং, ইউ আর অন্যান্য প্রতিযোগীরা চুপচাপ হানের যুদ্ধ কৌশল লক্ষ্য করতে থাকে। দ্বিতীয় ম্যাচে মার্শাল আর্টস অ্যালায়েন্সের জি এর বিরুদ্ধে হান আবার মাঠে নামে। এদিকে সারা দেশের মানুষ টেলিভিশনে সরাসরি প্রতিযোগিতা দেখতে শুরু করে। অন্যদিকে কিন আর ওয়াং তখন মৌ গুহার ভেতরে অদ্ভুত প্রাণীদের সঙ্গে লড়াই করছে। তৃতীয় ম্যাচে জিংবুয়ের আরেক প্রতিভা ফ্যাংয়ের মুখোমুখি হয় জিয়াক সিং। লড়াই এত দ্রুত শেষ হয়ে যায় যে জিয়াক সিং হেলে গেলেও আত্মসমর্পণ করতে চায় না। শেষ পর্যন্ত তার প্রশিক্ষক বাধ্য হয়ে তার হয়ে হার মেনে নেয়। ফ্যাংয়ের ভয়ঙ্কর আক্রমণাত্মক আচরণ দেখে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু পরে জানা যায়
জিয়াক্সিং মন খারাপ করেছিল কারণ তার দাদার দেওয়া প্রিয় অস্ত্রটি ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে পুরো দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়ে যায়। এরপর শুরু হয় বি দলের প্রথম লড়াই। পিং বনাম ৮ বিদ্যালয় জোটের জিয়াং। সারা দেশের মানুষ, এমনকি পিংয়ের বাবা মাও টেলিভিশনের সামনে বসে যায়। উপস্থাপক পিংয়ের বিশেষ কৌশল হিসেবে সিংহের গর্জন সম্পর্কে জানাতেই জিয়াংয়ের মুখ গম্ভীর হয়ে যায়, কারণ সে জানে এই কৌশল তার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। ঠিক তখন পিং প্রতিপক্ষের দিকে তাকিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ায়। পিং উত্তেজনা লুকিয়ে ইচ্ছা করেই দুর্বল ভঙ্গিতে দাঁড়িয়ে জিয়াংকে উস্কাতে থাকে। তাকে দুর্বল বলে অপমান করে এমনভাবে কথা বলে। পরিকল্পনা সফল হয়। জিয়াংও লেগে গিয়ে বিখ্যাত বজ্র আঘাত নিয়ে প্রথমেই ঝাঁপিয়ে পড়ে। পিং তাকে কাছে আসতে দিয়ে আঘাত ঠেকায়। এরপর তার বর্ষা দুভাগ হয়ে যায় এবং ভেতর থেকে বেরিয়ে আসে তৃতীয় স্তরের ধাতু দিয়ে তৈরি ফিনিক্সের ঠোঁটের মতো ধারালো ছুরি। পিং সেটি দিয়ে আক্রমণ করলেও জিয়াং ঠেকিয়ে দেয়। পিং সঙ্গে সঙ্গে বর্ষার মূল অংশ দিয়ে আবার আঘাত করে, কিন্তু সেটিও প্রতিহত হয়। এবার জিয়াং বুঝতে পারে শুধু প্রতিরোধ করলে পিংয়ের আক্রমণের চাপে সে টিকতে পারবে না। তাই সে নিজেকে ছাড়িয়ে নিজের চূড়ান্ত কৌশল বজ্র শক্তি সক্রিয় করে পাল্টা হামলা চালায়। পিং সহজেই তা এড়িয়ে যায়, কিন্তু জিয়াং থামে না। সে মঞ্চ জুড়ে পিংকে তাড়া করতে থাকে। হঠাৎ পিং থেমে যায়। শরীরের শক্তি জড়া করে সে তার তৃতীয় আক্রমণ রক্ত বিস্ফোরণ ধারালো আঘাত চালিয়ে যায়। আঘাতটি এত ভয়ঙ্কর ছিল যে জিয়াং প্রায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। জিয়াং পরাজয় স্বীকার করে। পিং জয়ী হয়, কিন্তু সবাইকে অবাক করে সে মঞ্চ থেকে নামার বদলে পরের লড়াইটিও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জিয়াং পরাজিত মুখে নিজের অধিনায়ক ওয়েইয়ের কাছে ফিরে গিয়ে আগের আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু ওয়েই রাগ না করে তাকে ধন্যবাদ দেয়, কারণ লড়াইয়ের সময় সে পিংয়ের শক্তির ব্যবহার লক্ষ্য করেছে। ৩টি আক্রমণেই পিং প্রায় ১৮০ শক্তি খরচ করেছে। একজন যোদ্ধার মোট সঞ্চিত শক্তি প্রায় ২০০ হওয়ায় ওয়েই ধরে নেয় পিংয়ের হাতে এখন বড়জোর ২০ থেকে ৩০ শক্তি বাকি। তাই পরের লড়াইয়ে সে আর কোনো বিস্ফোরক আক্রমণ চালাতে পারবে না। ওয়েই পরের যোদ্ধা হংকে শেখাতে থাকে কিভাবে পিংয়ের অবশিষ্ট শক্তি শেষ করে তাকে দুর্বল করতে হবে। ওয়েই তাকিয়ে দেখে পিং একসঙ্গে ২টি রক্তচি বড়ি গিলে ফেলেছে এবং পাগলের মতো হাসছে। ওয়েই প্রথমে শান্ত থাকে, কারণ বড়িগুলো কাজ করতে সময় লাগার কথা, কিন্তু ১ সেকেন্ডও না পেরোতেই পিংয়ের হারানো শক্তি পুরোপুরি ফিরে আসে। ওয়েই ও প্রধান ইউ হতভম্ব হয়ে যায়। এমন দ্রুত শক্তি ফিরে আসা অসম্ভব। আসলে পিং জানে তার শক্তি ফিরে এসেছে রহস্যময় ব্যবস্থার সাহায্যে, কিন্তু নিজের গোপন ক্ষমতা প্রকাশ না করতে সে বড়ি খেয়ে সবাইকে ভুল ধারণা দিয়েছে। সবকিছু বুঝে ওয়েই আবার শান্ত হয়ে হংকে নির্দেশ দেয় সরাসরি পিংয়ের নিচের অংশ লক্ষ্য করতে। পা দুর্বল করে ভারসাম্য নষ্ট করলেই পিং আর ঠিকমতো লড়তে পারবে না। পরিকল্পনা অনুযায়ী হং মঞ্চে উঠে একের পর এক ছুরির আঘাত নিয়ে পিংয়ের নিচের অংশে ঝাঁপিয়ে পড়ে। পিং এড়িয়ে যায়। তারপর সে শক্তিতে ভরা বর্ষা মাটিতে প্রচণ্ড জোরে ঠুকে দেয়, কিন্তু হং এক মুহূর্ত পিছিয়ে গিয়ে আবার ঝড়ের গতিতে ফিরে আসে এবং বুকের ওপর এক শক্তিশালী লাথি মেরে পিংকে মাটিতে ফেলে দেয়। হং পিংকে মাটিতে ফেলে দিয়েই ভাবল লড়াই শেষ। সে নিজের প্রতিরক্ষা নামিয়ে ফেলতেই উপস্থাপক বিজয়ী ঘোষণা করতে যাচ্ছিল। ঠিক তখন পিং আবার উঠে দাঁড়িয়ে আগের শেখা শক্তি রূপান্তর লাথি চালিয়ে দেয়। এক আঘাতেই হং মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। উপস্থাপক পিংকে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী ঘোষণা করে জানতে চায় সে কি এখনও লড়াই চালিয়ে যেতে চায়। পিং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু সে বড়ি খাওয়ার সুযোগ পাওয়ার আগেই ওয়েই নিজের শক্তি বাড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরুতে পিং ওয়েইয়ের সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে শরীরের শক্তি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তখন সে হানের ব্যবহার করা শূন্য ভঙ্গি সক্রিয় করে মাঝ আকাশে দাঁড়িয়ে যায়। সেই সুযোগে একটি রক্তচি বড়ি খেয়ে নিজের শক্তি ফিরিয়ে নেয়। পুরো মাঠে তখন উল্লাস শুরু হয়। ইউয়ান গর্বে ভাইয়ের প্রশংসা করতে থাকে। অন্যদিকে কয়েকজন কর্মকর্তা সন্দেহ করতে থাকে পিংকি ইতিমধ্যেই প্রথম স্তর পেরিয়ে দ্বিতীয় স্তরের যোদ্ধা হয়ে গেছে। ওয়েই সতর্ক করে বলে এত বেশি রক্তচি বড়ি খেলে দ্রুত মৃত্যুর দিকে যেতে হবে, কিন্তু পিং হেসে জানায় সে এর আগেও শতাধিক বড়ি খেয়েছে। এরপর সে মাটিতে নেমে ওয়েইয়ের সঙ্গে ভয়ঙ্কর লড়াই চালিয়ে যায়। ওয়েই এবার আর কোনো ঝুঁকি নেয় না। শরীরের সমস্ত শক্তি বের করে তার চারপাশে সোনালি আভা তৈরি করে। কয়েক মিনিট ধরে দুজনের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে। পিং চারদিক থেকে আক্রমণ চালালেও ওয়েইয়ের শক্তির আবরণ প্রতিটি আঘাত ঠেকিয়ে দেয়। একসময় পিং সর্বশক্তি দিয়ে শেষ আঘাত করতে ছুটে যায়। তখন ওয়েই নিজের জামা ছেড়ে ফেলে আরও শক্তি বের করে এমন ঘন হলুদ শক্তির আবরণ তৈরি করে যা পিংয়ের আক্রমণ একেবারেই ভেদ করতে পারে না। এরপর দুজন এমনভাবে লড়তে থাকে যেন বহু বছরের শত্রুতা রয়েছে। শেষ পর্যন্ত দুজনের শক্তি কমে মাত্র ৩০-এ নেমে আসে। তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার একে অপরের দিকে ছুটে যায়। পরপর ঘুষি বিনিময়ের পর ওয়েইয়ের শক্তি শূন্য হয়ে যায়। পিং জয়ী। পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। পিং একটি বড়ি খেয়ে পরের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দর্শকাসনে তার মা, বাবা আর ইউয়ান উল্লাসে ফেটে পড়ে। চতুর্থ রাউন্ডে একই দলের জিংডংয়ের মুখোমুখি হয় পিং। এবার সে সহজেই জয় পেয়ে যায়। এভাবেই প্রথম দিনের প্রতিযোগিতা শেষ হয়। অন্যদিকে মৌ গুহায়
ওয়াং আর কিন অবশেষে দুইজন পঞ্চম স্তরের যোদ্ধার মুখোমুখি হয়। পরদিন প্রতিযোগিতার দ্বিতীয় দিন শুরু হয়। উপস্থাপক আগের দিনের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে জিংভুয়ের অধিনায়ক হানকে এ দলের সেরা এবং মৌভুয়ের অধিনায়ক ফাং পিংকে বি দলের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে। এরপর বিদায় নেয় প্রথম পর্বে বাদ পড়া ৮ বিদ্যালয় জোট। তাদের দলের প্রধান আবেগপূর্ণ বিদায়ী বক্তব্য দিলে পুরো পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। এরপর উপস্থাপক দ্বিতীয় দিনের ম্যাচগুলোর তালিকা প্রকাশ করতে শুরু করে। দ্বিতীয় দিনের নিয়ম অনুযায়ী বি গ্রুপের সেরা দল এ গ্রুপের সেরা দলের মুখোমুখি হবে। বিজয়ী সরাসরি ফাইনালে যাবে, আর পরাজিত দলকে তৃতীয় অবস্থানে থাকা উড ইউনিভার্সিটির বিরুদ্ধে আবার বাঁচা মরার লড়াই করতে হবে। এরপর উপস্থাপক জিংভু আর মৌউকে দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরে এবং ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য মুখোমুখি লড়াই নিয়ে দর্শকদের উত্তেজিত করে তোলে। এদিকে পোশাক বদলের কক্ষে পিং জানতে পারে আজকের প্রথম ৫ যোদ্ধার মধ্যে সে নেই। কারণ জানতে চাইলে টাং জানায় পিং আগের দিন নিজের অনেক ক্ষমতা প্রকাশ করে ফেলেছে, তাই তাকে শুরুতেই নামালে প্রতিপক্ষ তার কৌশল বুঝে যাবে। তার বদলে জাওকে নামানো হবে। দলের অনেকেই মনে করে টাং হয়তো প্রতিপক্ষকে ভয় পাচ্ছে, কিন্তু টাং পরিষ্কার করে দেয় এটা ভয়ের কারণে নয়, বরং কৌশল। যদি জিংহুয়ের সামনে নিজেদের সব শক্তি প্রকাশ করে ফেলে তাহলে পরের দিনের ফাইনালের আগে তারা বড় ক্ষতির মুখে পড়বে। তাই আজকের ম্যাচে অন্যদের ব্যবহার করে জিংহুয়ের শক্তি যাচাই করা হবে, আর পিং আড়ালে থেকে ফাইনালের জন্য প্রস্তুত হবে। পিং বলে সে কম ক্ষতিতে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু টাং কিভাবে সেটা করবে জানতে চাইলে পিং চুপ হয়ে যায়, কারণ নিজের রহস্যময় ব্যবস্থার কথা বললে সব গোপন ফাঁস হয়ে যাবে। শেষ পর্যন্ত টাং তাকে বোঝাতে সক্ষম হয় এবং পিং তার পরিকল্পনাই মেনে নেয়। কিছুক্ষণ পর টাং নতুন দল নিয়ে মূল মঞ্চে আসে এবং কর্মকর্তাদের সামনে নতুন ৫ জনের তালিকা দেয়। হঠাৎ এই পরিবর্তন দেখে দর্শক থেকে শুরু করে জিংহুয়ের যোদ্ধারাও অবাক হয়ে যায়। প্রথম ম্যাচে মৌহুয়ের জাওয়ের মুখোমুখি হয় জিংহুয়ের সুজে। দুই বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ সমর্থকদের চিৎকারে পুরো মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। রেফারি শুরু ঘোষণা করতেই সুজে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বর্ষার মতো লাথি মেরে জাওকে মাটিতে ফেলে দেয়। জাও উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ধারাভাষ্যকার ব্যাখ্যা করে জিংহু শুরু থেকেই পিংকে অক্ষম করার পরিকল্পনা করেছিল, কিন্তু পিং মাঠে না থাকায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তাই এখন তারা জাওয়ের মতো দলের অন্য সদস্যদের দ্রুত হারিয়ে পিংকে বাধ্য করতে চায়, যাতে সে নিজেই মাঠে নেমে আসে। জাও আবার দাঁড়িয়ে যায়। এবার সে বিস্ফোরক শক্তিতে ক্সুজে এর দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ক্সুজে তার সব আক্রমণ এড়িয়ে দ্বিতীয়বার ভয়ঙ্কর বর্ষার মতো আঘাত করে। জাও হাত দিয়ে আঘাত ঠেকালেও তার বাহুর হাড়ে চিড় ধরে যায়, তবুও সে থামে না। ক্সুজে আবার আক্রমণ করে, আর জাও প্রতিবার প্রতিরোধ করলেও আঘাতের চাপ তার ভাঙা হাড়ের অবস্থা আরও খারাপ করে দেয়। তার শক্তিও দ্রুত কমতে থাকে। শেষ আক্রমণের জন্য ক্সুজে এগিয়ে আসতেই জাও হঠাৎ রক্ততীর কৌশল ব্যবহার করে তার চোখে আঘাত করে দৃষ্টিশক্তি ঝাপসা করে দেয়, কিন্তু ক্সুজে তবুও থামে না। চোখে ঠিকমতো দেখতে না পেয়েও সে শেষবারের মতো বর্ষার আঘাত নিয়ে জাওয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। জাও আঘাতটি ঠেকালেও এবার তার বাহুর হাড় পুরোপুরি ভেঙে যায়। মনে হচ্ছিল সে আর দাঁড়াতে পারবে না, কিন্তু শেষ শক্তিটুকু পায়ে জড়ো করে জাও ভয়ঙ্কর এক লাথি সুজিয়ের সংবেদনশীল জায়গায় মেরে তাকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেয়। জাও জয়ী। এরপর দুজনকেই দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিকে ফু আনন্দে মঞ্চে উঠে হানের বিরুদ্ধে লড়াই শুরু করে। শুরুতেই বড় বড় কথা বললেও হান একেবারে শান্ত থেকে ফুয়ের বর্ষার প্রতিটি আক্রমণ ঠেকাতে থাকে। সুযোগ বুঝে হান প্রথম আঘাত করলে ফুয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তারপরও হান মাথা ঠান্ডা রেখে তার কৌশল বিশ্লেষণ করতে থাকে। ফু হঠাৎ ড্র্যাগনের বর্ষা আক্রমণ চালালে হান পাশ কাটিয়ে নিজের অস্ত্রের শক্তি ব্যবহার করে সেই আঘাত দর্শকদের দিকে ঘুরিয়ে দেয়। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার আগেই বিচারক আক্রমণ থামিয়ে দেয়। লড়াই আবার শুরু হলে ফু হঠাৎ ঝাঁপিয়ে পড়ে হানের মুখে ঘুষি মারে। এতে হান প্রচণ্ড রেগে যায়। সে ফুকে ধরে মাটিতে আছড়ে ফেলে এবং গোপন তরবারি দিয়ে শেষ আঘাত করতে উদ্যত হয়। ঠিক তখন টাং পরিস্থিতি বুঝে দ্রুত পরাজয় স্বীকার করে নেয়। ফলে ফু অল্পের জন্য বেঁচে যায় এবং স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর ইয়াং হানের মুখোমুখি হয়। প্রথমে সে নানা কৌশলে হানকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হান সব সামলে নেয়। তখন ইয়াং হঠাৎ মাথা দিয়ে হানের মাথায় আঘাত করে। এতে সে বুঝতে পারে হান এখনও মাথার হাড় শক্ত করার পর্যায়ে পৌঁছয়নি, তাই পরের আঘাতটিও সে মাথায় করার পরিকল্পনা করে। কিন্তু আঘাত করার আগেই হান তার গোপন তরবারি দিয়ে ইয়াংয়ের বুকে আঘাত করে। জয় নিশ্চিত ভেবে সে প্রতিরক্ষা নামিয়ে ফেলতেই ইয়াং আবার মাথা দিয়ে আঘাত করে। এবার হান এতটাই মাথা ঘুরে যায় যে সে লড়াই থেকে ছিটকে পড়ে। পরের ম্যাচে মৌউয়ের লেয়ের মুখোমুখি হয় জিংহুয়ের শক্তিশালী ফাং, কিন্তু ফাং খুব সহজেই তাকে হারিয়ে দেয়। মৌবুয়ের শেষ যোদ্ধাও মঞ্চে উঠে প্রতিশোধ নিতে চাইলেও একই পরিণতি হয়। মৌবুয়ের সব যোদ্ধা পরাজিত হওয়ায়
জিংভু ফাইনালে উঠে যায়। তবে মৌবুয়ের আরেকটি সুযোগ ছিল, তারা পরের প্রতিপক্ষকে দ্রুত হারিয়ে আবার ফাইনালে জিংভুয়ের মুখোমুখি হওয়ার জায়গা নিশ্চিত করে। এভাবেই দ্বিতীয় দিন মৌবুয়ের জয়ে শেষ হয়। তৃতীয় দিনে টাং নিজের যোদ্ধাদের উপর প্রচণ্ড রেগে যায়। তার অভিযোগ, সবাই মাথা না খেটিয়ে ঝাঁপিয়ে পড়ে শুধু কয়েক মিনিটের খ্যাতির জন্য নিজেদের শরীর নষ্ট করছে। পাশের ঘর থেকে রুও তার কথা শুনে এসে ছাত্রদের সামনেই টাংয়ের সমালোচনা শুরু করে। শেষ পর্যন্ত টাং হাল ছেড়ে বেরিয়ে যায় এবং ফাইনালের দল বাছাইয়ের দায়িত্ব অধিনায়ক পিংয়ের হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গে ফু দলে ঢোকার জন্য হাত তোলে। ফুকে এবারও দলে না নিয়ে পিং বেছে নেয় জিন আর তাদের ক্লাসের সবচেয়ে শান্ত মেয়ে চেনকে। এই সিদ্ধান্তে বাকিরা প্রতিবাদ করে, কারণ চেন এতটাই কোমল আর দয়ালু যে কাউকে আঘাত করতেও সে দ্বিধা করে। কিন্তু চেন নিজেই ভালো করার প্রতিশ্রুতি দিলে সবাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। প্রথম লড়াইয়ে মৌভুয়ের জিনের মুখোমুখি হয় জিংভুয়ের জেংগুয়াং। জিনের হাতে বিশাল মুষ্টিবর্ম, ঘণ্টা বাজতেই সে সোজা ছুটে যায়, কিন্তু মাঝপথে হঠাৎ নিচু হয়ে জেংগুয়ামের পায়ের তলা দিয়ে পিছনে চলে গিয়ে গোপন আক্রমণ করতে চায়। জেংগুয়াং সময় মতো তা ঠেকিয়ে দেয়। আঘাতে তার ডান হাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সে শক্তির আবরণ দিয়ে সেটা লুকিয়ে ফেলে। এরপর সুযোগ বুঝে জিনকে ধরে ফেলে এবং ঘূর্ণির মতো প্রচণ্ড গতিতে ঘুরিয়ে তাকে মাথা ঘুরিয়ে দেয়। পরিকল্পনা বুঝে জিন নিজের সব শক্তি মুষ্টিবর্মে ঢেলে দেয়। তারপর নিরাপদ দূরত্বে গিয়ে মুষ্টিবর্ম দুটো খুলে বিস্ফোরণ ঘটায়। ধোঁয়া কেটে যেতেই জেংগুয়াং হঠাৎ জিনের পেটে ঘুষি মেরে তাকে মঞ্চের বাইরে ছিটকে দেয়। জিন হেরে যায়, কিন্তু বিস্ফোরণে ভয়ঙ্কর আহত হয়েও জেংগুয়াং পরের লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর চেন 200 কৃতিত্বের শক্তিবর্ধক বড়ি খেয়ে মঞ্চে ওঠে। সে প্রথমেই জেংগুয়াংকে চিকিৎসা নিতে বলে, কিন্তু জেংগুয়াং তার দয়াকে অপমান মনে করে আবার শক্তি বাড়িয়ে নিজের বিশেষ কামান মুষ্টি আক্রমণ চালায়। এক আঘাতেই চেন মাটিতে পড়ে যায়। জেংগুয়াংও অতিরিক্ত আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। সবাই ভাবল জিংবু জিতে গেছে। ঠিক তখন চেনের বড়ির প্রভাব শুরু হয়। মুহূর্তেই তার শক্তি পুরোপুরি ফিরে আসে, আর জেংগুয়াং মাটিতে পড়ে থাকায় শেষ পর্যন্ত চেনই বিজয়ী ঘোষণা হয়। কিন্তু বিশ্রামের সুযোগ পাওয়ার আগেই জিংভু এর ওয়েন মঞ্চে উঠে তাকে অপমান করতে শুরু করে। এরপর দুজনের হাতাহাতি শুরু হয়। চেন তরবারি দিয়ে ওয়েনের প্রতিটি আঘাত ঠেকাতে থাকে, তবুও ওয়েন তাকে এবং তার দলের সবাইকে অকেজো বলে অপমান করতে থাকে। শেষ পর্যন্ত চেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ওয়েন সর্বশক্তিতে ছুটে আসতেই চেন হঠাৎ তার নাগালের বাইরে উঠে মাঝ আকাশে স্থির হয়ে যায়। তারপর সে একসঙ্গে 18টি প্রতিচ্ছবি তৈরি করে চারদিক থেকে অসংখ্য লাথি বর্ষণ শুরু করে। এমন দৃশ্য দেখে দর্শক তো বটেই, চেনের নিজের দলও হতবাক। কিন্তু ওয়েন শেষ পর্যন্ত একটি পা ধরে চেনকে মাটিতে আছড়ে ফেলে। চেন নড়তে না পারায় ওয়েন তার গোপন কৌশল অধিপতি মুষ্টি ব্যবহার করে সরাসরি তার ওপর ভয়ঙ্কর আঘাত চালাতে যায়। ঠিক তখন পিং বজ্রগতিতে এসে পুরো আক্রমণ আটকে দেয়। সে ওয়েনকে মেয়েদের ছোট করে দেখার জন্য তীব্র অপমান করে। এরপর নিজের বর্ষা হাতে নিয়ে একের পর এক ভয়ঙ্কর আঘাত চালিয়ে ওয়েনকে মাটিতে ফেলে দেয়। পুরো মাঠ স্তব্ধ। পিং এবার সরাসরি হানের দিকে তাকিয়ে তাকে মঞ্চে আসার চ্যালেঞ্জ জানায়। কয়েক সেকেন্ডের মধ্যেই হান মঞ্চে উঠে পিংয়ের সঙ্গে লড়াই শুরু করে। দুজনের গতি এত বেশি ছিল যে শুধু ঝলক দেখা যাচ্ছিল। হঠাৎ পিং দূরে সরে গিয়ে 70 শক্তির ভয়ঙ্কর আঘাত ছুড়ে দেয়। বিপদ বুঝেও হান একটুও ঘাবড়ায় না। নিজের সূর্যোদয় বর্ষা কৌশল ব্যবহার করে সে আক্রমণের ভারসাম্য নষ্ট করে। দর্শকরা হানের প্রতিভায় মেতে ওঠে। এরপর কয়েক মিনিট ধরে দুজন সমান তালে আক্রমণ আর পাল্টা আক্রমণ চালায়। কিছুক্ষণ পর পিং আরও ভয়ঙ্কর 160 শক্তির আঘাত ছুড়ে দেয়, কিন্তু হান সেটা এড়িয়ে মুহূর্তের মধ্যে তার পেছনে চলে যায় এবং বর্ষা দিয়ে পিং এর মাথায় আঘাত করে। পিং কয়েক সেকেন্ডের জন্য মাটিতে পড়ে থাকে, কিন্তু আবারও সে রক্তচি বড়ি খেয়ে নিজের শক্তি ফিরিয়ে নেয়। মাঝ আকাশে শূন্য ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা হান তখন বুঝে যায় এভাবে লড়লে সে শেষ পর্যন্ত হেরে যাবে। তাই সে সত্যি সর্বশক্তি দিয়ে লড়ার সিদ্ধান্ত নেয়। হান নিজের শরীর জুড়ে বেগুনি শক্তির আবরণ তৈরি করে গোপন তরবারি বের করে পিং এর দিকে বাতাস কেটে দেওয়া আঘাত ছুটতে থাকে। পিং সবগুলো এড়িয়ে গেলেও হান মাটিতে নেমে কাছ থেকে লড়াই চালিয়ে যায়। এরপর সে আরও শক্তিশালী আভা ছড়িয়ে ভয়ঙ্কর বায়ু আঘাত চালাতে থাকে। পিং এর পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল এবার সত্যি তার হার নিশ্চিত। পরাজয় স্বীকার করার ঠিক আগ মুহূর্তে পিং আবার সেই রহস্যময় জগতে চলে যায়। সেখানে হানকে হারানোর উপায় খুঁজতে থাকে। যুদ্ধে মনোযোগ আর একাগ্রতা নিয়ে রুসের শেখানো কথাগুলো মনে করতেই হঠাৎ তার মাথায় নতুন পরিকল্পনা আসে। সে বাস্তবে ফিরে দাঁড়ায়। হানও অবাক হয়ে যায়। পিং এবার সরাসরি আক্রমণ না করে একের পর এক যুদ্ধ কৌশল বদলাতে থাকে। প্রথমে সানের সামনের কাটা আঘাত ব্যবহার করে, কিন্তু হান তা ঠেকিয়ে দেয়। এরপর পিং মুহূর্তে তার পেছনে সরে গিয়ে বাঘের ভঙ্গি নেয় এবং চূড়ান্ত আঘাত চালায়। হান সেটিও প্রতিহত করে। পিং সঙ্গে সঙ্গে অন্য কোণ থেকে আক্রমণ করে চেনের বাঁকানো অস্ত্রের কৌশল ব্যবহার করে। হান আবারও তা ঠেকিয়ে দেয়, কিন্তু পিং এবার থামে না। শেষ আঘাতে সে হানের গোপন তরবারি
তরবারি ভেঙে দেয় এবং এক প্রচণ্ড ঘুষিতে তার মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। পিং জয়ী, মৌউ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে যায়। উপস্থাপকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম নবীন মার্শাল আর্ট প্রতিযোগিতা শেষ হয়। সবাই নিজ নিজ কক্ষে ফিরে নতুন বছরের উৎসবের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু পিং বিশ্রাম নেয় না। নিজের ঘরে বসে সে সব প্রতিপক্ষের শক্তি আর লড়াইয়ের মুহূর্তগুলো মনে করতে থাকে। এত শক্তিশালী যোদ্ধাদের হারানোর পরেও সে জানে অপরাজিত থাকতে হলে শরীরকে আরও শক্তিশালী করতে হবে, তাই আবার কঠোর প্রশিক্ষণ শুরু করে। কয়েক ঘন্টা পর নিজের বোন, তার সহকারী, সাংবাদিক দালি এবং গ্রামের পুরনো বন্ধুদের সঙ্গে হাঁটতে যায়। সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে নতুন বছরের আনন্দে সবাই মেতে ওঠে। হাঁটতে হাঁটতে পিং হঠাৎ দেখে ডালি গোপনে এক বড় কোম্পানির সঙ্গে বিনিয়োগের চুক্তি নিয়ে কথা বলছে, কিন্তু তাদের আগে থেকেই ঠিক ছিল কোম্পানির সব লাভ সবাই মিলে ভাগ করবে। তাই পিং সঙ্গে সঙ্গে ডালিকে ধরে ফেলে এবং কয়েকটা কড়া কথা শুনিয়ে তাকে নিজের সীমার মধ্যে থাকতে বাধ্য করে। কিছুক্ষণ পর ফু, ঝাও, ইয়াং, চেন আর আরও 2 বন্ধু আসে। সবাই প্রতিযোগিতার পরের ঘটনা আর ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলে। কথা শেষ হওয়ার আগে ইয়াং আর চেন প্রস্তাব দেয় নতুন বছর শেষে সবাই বিশ্ববিদ্যালয়ে ফিরলে দ্বিতীয় স্তরের যোদ্ধা হয়ে ফিরবে। সবাই সেই প্রতিশ্রুতি দেয়। এরপর দলগুলো আলাদা হয়ে যায়। পিং, ইউয়ান আর বাকিরা নানজিয়াং যাওয়ার ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ইউয়ান আর এক বন্ধু মৌউ বিশ্ববিদ্যালয়ের সেরা প্রতিভাবানদের তালিকা দেখে পিং কত নম্বরে আছে, কিন্তু তালিকায় পিং মাত্র 6ষ্ঠ। তারা অবাক হয়ে যায়। তবে পিং একটুও চিন্তিত নয়। সে জানায় প্রতিযোগিতা শেষ হওয়ার রাতেই সে গোপনে দ্বিতীয় স্তরে পৌঁছে গেছে। সবাই তাকে নিয়ে প্রশংসা শুরু করলেও পিং তাদের চুপ থাকতে বলে। এখনই তার এই শক্তির কথা ছড়িয়ে পড়ুক সেটা সে চায় না। এরপর কথাবার্তা ঘুরে যায় ওয়াংয়ের সঙ্গে পিং এর শক্তির তুলনায়। কিছুক্ষণ পর ট্রেন নানজিয়াং স্টেশনে পৌঁছে যায়। স্টেশন থেকে পিং আর ইউয়ান অন্যদের বিদায় জানিয়ে নিজেদের শহরের পথে হাঁটতে শুরু করে। নতুন বছরের সাজে পুরো শহর তখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ এক গাড়ি চালক পিংকে চিনে ফেলে। সে গাড়ি থামিয়ে জানায় তার ছেলে পিংকে ভীষণ পছন্দ করে। তারপর ছেলের জন্য পিংয়ের স্বাক্ষরও চেয়ে বসে। এরপর কয়েকজন তরুণও পিংকে চিনে তার চারপাশে জড়ো হয়। তারা জানায় পিং এখন তাদের অনুপ্রেরণা। পিং তাদের কিছু পরামর্শ দিয়ে বাড়ির পথে এগিয়ে যায়। অবশেষে সে বাবা মায়ের কাছে ফিরে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে পিং নিজের নতুন পরিবর্তন পরীক্ষা করে। তার রহস্যময় ব্যবস্থার স্তর 3-এ উন্নীত হয়েছে আর শক্তির মান পৌঁছে গেছে 1 কোটিতে। পিং ঠিক করে নতুন বছরের আনন্দটা আগে উপভোগ করবে, তাই কিছুদিন প্রশিক্ষণ থেকে বিরতি নিয়ে উৎসবের সময়টা পরিবারের সঙ্গে কাটাবে। বাড়ির বাইরে বেরিয়ে সকালের বাতাস উপভোগ করার সময় হোয়াংকে গ্রেফতার করা গোয়েন্দা তার কাছে আসে। সে পিংকে অভিনন্দন জানিয়ে বলে হোয়াংকে ধরতে সাহায্য করা আর প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর পুরো দেশের বিনিয়োগকারীদের নজর এখন নানজিয়াংয়ের দিকে। ফলে শহরে নতুন বিনিয়োগ আসছে এবং অর্থনীতিও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। পিংয়ের অবদানের জন্য সরকারও তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। গোয়েন্দা জানায় পিং ও তার পরিবারকে গুয়ানহু গার্ডেনের একটি সুন্দর সাজানো দোতলা বাড়ি বিনামূল্যে দেওয়া হবে। জায়গাটি আবার ইউয়ানের স্কুলের কাছেই। খবর শুনে পিং খুশি হয়ে যায়। এবার শুধু শক্তিই নয়, তার পরিবারের জীবনও বদলে যেতে চলেছে। পিং বাড়িটা পাওয়ার খবর শুনেও সঙ্গে সঙ্গে রাজি হয় না। সে গোয়েন্দাকে মনে করিয়ে দেয় হোয়াংকে আসলে ওয়াংই হারিয়েছিল। গোয়েন্দা জানায় সত্যি হলেও এই বাড়ি দেওয়ার প্রস্তাব ওয়াংই দিয়েছিল। তবুও পিং বিশ্বাস না করে আগে ওয়াংকে ফোন করে সবকিছু নিশ্চিত করে। ওয়াং সত্যতা স্বীকার করে তাকে অভিনন্দন জানায় এবং বলে বাড়িটা পিংই রাখুক। পিং তখন তাকে বাড়ির অর্ধেক দেওয়ার কথা বললেও ওয়াং তা নিতে রাজি হয় না। রাত নামতেই পিং, ইউয়ান আর তাদের বাবা মা নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের গালে চিমটি কাটতে থাকে। এত সুন্দর বাড়ি সত্যি তাদের হয়েছে এটা বিশ্বাসই হচ্ছিল না। পিং নিশ্চিত করতেই সবাই আনন্দে মেতে ওঠে। পরের কয়েকদিন তারা নতুন বাড়িতে জিনিসপত্র গোছাতে আর নতুন বছরের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকে। অবশেষে নতুন বছরের রাত আসে। পিং, ঝাও, কিন, ইয়াং, হান, ওয়াং, চেন, ফু এমনকি তাদের প্রশিক্ষকেরাও নিজেদের মতো করে উৎসব উদযাপন করে। 2 সপ্তাহ পর পিং আবার বিশ্ববিদ্যালয় ফিরে আসে। এক বিকেলে বন্ধুদের সঙ্গে ঘাসের উপর বসে সে নিজের নতুন মার্শাল আর্টের স্তর নিয়ে গর্ব করছিল। ঠিক তখন নানজিয়াং ইউনিভার্সিটির বন্ধু শিহাও তাকে পরদিন সেখানে আসতে বলে। পিং প্রথমে না করে ফোন কেটে দেয়, কিন্তু বন্ধুরা পুরো ঘটনা শুনে তাকে জোর করে রাজি করায়, কারণ তারা সবাই ওয়াংকে দেখার সুযোগ ছাড়তে চায় না। পরদিন পিং আর তার বন্ধুরা নানজিয়াং ইউনিভার্সিটিতে পৌঁছে বিশাল ফটকের সৌন্দর্য দেখতে থাকে। কিছুক্ষণ পর ঝাই হাও আর ওয়াং এসে তাদের স্বাগত জানায়। শুরুতেই ওয়াং নিজের পুরনো কীর্তি নিয়ে গল্প করতে থাকে, কিভাবে মৌহুয়ের আত্মতুষ্ট যোদ্ধাদের হারিয়ে তাদের বাধ্য করেছিল আরও শক্তিশালী হতে, সেটাই তার গর্ব। এরপর সে পিংকে একই কাজ নানজিয়াংয়ের অলস ছাত্রদের সঙ্গে করতে বলে। পিং অবাক হয়ে মনে করিয়ে দেয় তারা তো শুধু বেড়াতে এসেছে। তখন ওয়াং হেসে আসল সত্য জানায়, এই নিমন্ত্রণ আসলে পিংকে ফাঁদে ফেলে আনার পরিকল্পনা। কারণ নবীন প্রতিযোগিতায় হারের পর
নানজিয়াংয়ের ছাত্ররা নিজেদের ভুল স্বীকার না করে নানা অজুহাত দিচ্ছে। ওয়াং চায় পিং আর তার বন্ধুরা তাদের সঙ্গে লড়ে তাদের এই অলস মানসিকতা ভেঙে দিক। পিং এখনও দ্বিধায় পড়ে যায়। সে ভয় পায় লড়াইয়ে কেউ গুরুতর আহত হতে পারে এবং সবাই তাকে খলনায়ক ভাববে। ওয়াং তার চিন্তা বুঝে জানায় ছাত্রদের নিরাপত্তার জন্য সে আগে থেকেই ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, ভবিষ্যতে পিং কোনো সমস্যায় পড়লে একবার বিনামূল্যে সাহায্যও করবে। শেষ পর্যন্ত পিং আর তার বন্ধুরা প্রস্তাবে রাজি হয়ে যায়। বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়। এরপর পিং তাংকে ফোন করে পুরো বিষয়টা জানায়। পিং আসলে ট্যাংকে বোঝায় যে তারা দুই বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব নষ্ট করতে চায় না, তাই সরাসরি সাহায্য চাইতে পারছে না। কিন্তু আসল উদ্দেশ্য ছিল একটাই, যত বেশি সম্ভব রক্ত শক্তির বড়ি হাতিয়ে নেওয়া। দুর্ভাগ্যজনকভাবে রাগী ট্যাং কথাটা বিশ্বাস করে বসে। পিং আরও একটু উস্কানি দিতেই ট্যাং শুধু বড়িই পাঠায় না, তাদের নিরাপত্তার জন্য ডিন জিংকেও সেখানে পাঠিয়ে দেয়। রাতের মধ্যে পিং তার বন্ধুদের নিয়ে পরের 4 জন যোদ্ধা বেছে নিতে বসে। ঠিক তখন তরবারি বিভাগের শিক্ষক বাই এসে ট্যাং পাঠানো বড়ি আর ওষুধগুলো দিয়ে যায়। পিং ডিন জিংয়ের কথা জিজ্ঞেস করলে বাই জানায় তিনি ইতিমধ্যেই নানজিয়াংয়ের গভর্নরের দফতরে চুক্তিপত্রে সই করতে গেছেন। এমনকি তাদের সব অস্ত্রও সঙ্গে আনা হয়েছে যাতে লড়াইয়ে কেউ খালি হাতে না নামে। কিছুক্ষণ পর ওয়াং এসে জানায় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। সবাই সেখানে পৌঁছতেই সে নানজিয়াংয়ের ছাত্রদের সতর্ক করে দেয় এই লড়াইয়ে তাদের পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িত। তারা হারলে সবার ওষুধের 0.5% কমিয়ে দেওয়া হবে, আর দ্বিতীয় বর্ষের মধ্যে যারা যোদ্ধা হতে পারবে না তাদের বহিষ্কার করা হবে। এদিকে দক্ষিণ শিনজিয়াংয়ের গভর্নর ডিং পিংয়ের বিখ্যাত রক্তবিস্ফোরণ তরবারির স্রষ্টা প্রিন্সিপাল ইউ এবং জিংও সেখানে এসে হাজির হয়। ওয়াং এরপর নিয়ম ঘোষণা করে, যে জিতবে সে মঞ্চে থাকবে, যে হারবে তাকে সরে যেতে হবে। প্রথম লড়াইয়ে পিংয়ের পক্ষ থেকে লেই নামে এক যোদ্ধা মঞ্চে ওঠে, আর নানজিয়াংয়ের তৃতীয় বর্ষের ছাত্র পেং তার প্রতিপক্ষ হয়। পেং বর্ষা বের করে ঝাঁপিয়ে পড়ে। লেই আঘাত ঠেকাতেই পেং বর্ষাটাকে বাঁকিয়ে তার চারপাশে পেঁচিয়ে ফেলে। পিং আর ফু চালটা দেখে কিছুটা অবাক হলেও ওয়াং সঙ্গে সঙ্গে বলে এসব শুধু দেখানোর কৌশল, এতে আসল শক্তি প্রমাণ হয় না। পরের মুহূর্তেই লেই বর্ষার ফাঁদ থেকে বেরিয়ে কয়েকবার ঘুরে সরাসরি পেংয়ের বুকে এক ঘুষি মারে। পেং মাটিতে লুটিয়ে পড়তেই লেই প্রথম জয় নিশ্চিত করে। এরপর পেং আবার লড়তে উঠে দাঁড়ায়। তার নতুন প্রতিপক্ষ হয় ল্যান। নাম শুনেই পিং তাকে খোঁচা দিতে শুরু করে। ল্যান রেগে গিয়ে অন্ধের মতো আক্রমণ চালায়, কিন্তু পিং প্রতিটি আঘাত অনায়াসে এড়িয়ে যায়। বরং সে তাকে দুর্বল বলে আরও উস্কাতে থাকে। এমনকি বলে সে মেয়েদের সঙ্গে লড়াই করে না, বরং চাইলে তার সঙ্গে বাইরে দেখা করতে পারে। ল্যান অপমানে আরও ক্ষেপে গিয়ে চিৎকার করে তাকে পুরুষের মতো লড়তে বলে। আর ঠিক তখনই পিং সুযোগ পেয়ে তার পেটে ভয়ঙ্কর এক ঘুষি মারে। আঘাতে ল্যান ছিটকে মঞ্চের বাইরে চলে যায় এবং অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে সরে যায়। ল্যান হেরে যেতেই পরের প্রতিপক্ষ মঞ্চে উঠে পিংকে চ্যালেঞ্জ করে। পিং বলে পরিচয়ের দরকার নেই, কারণ লড়াই এক মুহূর্তেই শেষ হবে। রেগে গেলেও পরের মুহূর্তেই পিংয়ের এক ভয়ঙ্কর আঘাতে লোকটা মাটিতে পড়ে যায়। দর্শকদের মুখ বন্ধ করে পিং আবার নিজের শক্তি ফিরিয়ে নেয়। এরপর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত গু মঞ্চে ওঠে। পিং তার শক্তির প্রবাহ লক্ষ্য করেই বুঝে যায় এই লোকটা আগের দুজনের মতো দুর্বল নয়। পিং নিজের ছুরিটা সরিয়ে রেখে গুকে উস্কে দিয়ে শুরু করে আসল লড়াই। প্রথম সংঘর্ষেই ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটে। পিংয়ের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, কারণ গু তার ধারণার চেয়েও অনেক শক্তিশালী। হার না মানতে পিং নিজের পায়ের হাড়ের শক্তি বাড়িয়ে একের পর এক লাথি চালাতে থাকে, কিন্তু গু প্রতিটা আক্রমণের জবাব দেয়। তখন পিং আকাশে ভেসে থাকার কৌশল ব্যবহার করে উপর থেকে প্রচণ্ড গতিতে লাথি মারে। গু বিপদ বুঝে সরে যায় এবং পিছন থেকে পিংকে শেষ করার চেষ্টা করে, কিন্তু পিং শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। লড়াই যত এগোয় গুয়ের ঘুষি তত শক্তিশালী হতে থাকে। পিং বুঝতে পারে গু তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিচ্ছে না। কিছুক্ষণ পর গু তার গোপন কৌশল ব্যবহার করে বিশুদ্ধ শক্তির তৈরি বিশাল ঘোড়া ছুটিয়ে দেয় পিংয়ের দিকে। পিং কোনো মতে উঠে আক্রমণের বড় অংশ ঠেকালেও তার প্রতিরক্ষা ভেঙে যায় এবং সে প্রচণ্ড আঘাত পায়। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। সবাই ভাবে পিং হেরে গেছে, কিন্তু হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। পিং ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন অদ্ভুত শূন্যতা, কোনো ভয় নেই, কোনো ক্লান্তি নেই। সে সরাসরি গুয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্কর এক লাথি মারে। গু সেটা ঠেকিয়ে পাল্টা পিংয়ের পেটে ঘুষি মারে, কিন্তু এবার অবিশ্বাস্য ঘটনা ঘটে। পিং আঘাতটা সহ্য করে গুকে নিজের দিকে টেনে নেয় এবং সজোরে মাথা দিয়ে আঘাত করে। গু সামলে উঠতেই দুজন আবার কাছাকাছি লড়াই শুরু করে। ঘুষি, লাথি আর শক্তির সংঘর্ষে পুরো মঞ্চ কেঁপে ওঠে। দর্শকরা বুঝতেই পারছে না পিং পাগল নাকি তার শরীরে নতুন শক্তি জেগে উঠেছে। লড়াই এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে জিং প্রস্তাব দেয় এখানেই লড়াই থামিয়ে দুজনকেই সমান ঘোষণা করা হোক, কিন্তু ডিং থামতে নারাজ। সে আরও কিছুক্ষণ দেখে নিতে চায় শেষ পর্যন্ত কি হয়। ঠিক তখন
পিং আবার গুকে কাছে টেনে নেয়। এবার একবার নয়, পরপর ভয়ঙ্কর কয়েকটি মাথার আঘাত করে সে গুকে মঞ্চের বাইরে লাথি মেরে ফেলে দেয়। তারপর শান্ত গলায় বলে সে এখনও লড়তে প্রস্তুত এবং আরেকজন প্রতিপক্ষ চায়। তখন ওয়াং নিজেই মঞ্চে উঠে তাকে থামায়। সে বলে গুকে হারিয়েই পিং তার কথা সবাইকে বুঝিয়ে দিয়েছে, এখন আর নিজের শরীরকে অকারণে ঝুঁকিতে ফেলার দরকার নেই। ওয়াং এরপর নানজিয়াংয়ের অলস ছাত্রদের সামনে দাঁড়িয়ে জোরালো ভাষণ দেয়। সে বলে পিং আর লেই আজ সত্যিকারের শক্তির উদাহরণ দেখিয়েছে, তাই তাদেরও পুরনো অহংকার বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে। জীবন মরণ দিয়ে প্রশিক্ষণ নিয়ে একদিন আবার মৌবুতে ফিরে এসে পিংকে হারিয়ে নিজেদের সম্মান ফিরিয়ে আনতে হবে। ওয়াংয়ের কথা শুনে ছাত্রদের চোখ খুলে যায়। তারা নতুন উদ্যমে প্রশিক্ষণের শপথ নেয় এবং ভবিষ্যতে পিংয়ের কাছে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। সেই রাতেই গভর্নর ডিং তার দফতরে পিং আর ওয়াংকে ডেকে পাঠায়। সে পিংকে আবার নানজিয়াং ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। ডিং নিজে তাকে প্রশিক্ষণ দিয়ে স্নাতক হওয়ার আগেই ৫ম স্তরের যোদ্ধা বানাতে চায়। পিং চিন্তায় পড়ে যায়। ডিং তাকে সময় নিয়ে ভাবতে বলে। এরপর সে পিংয়ের সবচেয়ে পরিচিত কৌশল রক্ত বিস্ফোরণ তরবারির কথা তোলে। ডিং জানায় এই কৌশলটির উন্নত সংস্করণ শেখানোর জন্য তার কাছে একটি বিশেষ বই আছে। তারপর সেটি পিংয়ের হাতে তুলে দেয়। এত মূল্যবান উপহার পেয়েও পিং প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কারণ গুয়ের সঙ্গে লড়াই তাকে বুঝিয়েছে তৃতীয় স্তরে পৌঁছনো এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। ডিং তার সিদ্ধান্ত বুঝতে পেরে তাকে শুভকামনা জানিয়ে বিদায় জানায়। পরদিন পিং মৌবুতে ফিরে লুয়ের সঙ্গে দেখা করতে একটি অত্যাধুনিক ভবনে যায়। ঢুকেই সে দেখে কিন আরেকজন ছাত্রের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করছে, কারণ লোকটি কিনের সঙ্গে তর্ক করার সাহস দেখিয়েছিল। ততক্ষণে কিন তৃতীয় স্তরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তাই সে সহজেই প্রতিপক্ষকে হারিয়ে আরও শক্তিশালী কাউকে চ্যালেঞ্জ করার দাবি করে। তখন শিয়ে নামে আরেক তৃতীয় স্তরের যোদ্ধা সামনে আসে। পিং বুঝতে পারে শিয়েও ৩ ধাপ হারের পরিশোধন সম্পন্ন করেছে, তাই সে লড়াই না করে মন দিয়ে দেখতে থাকে তৃতীয় স্তরের যোদ্ধাদের আসল শক্তি। লড়াই শুরু হতেই শিয়ে প্রথম আঘাত করে। কিন সেটি ঠেকিয়ে পাল্টা অস্ত্র চালায়, কিন্তু শিয়েও প্রতিরোধ করে। কিন তখন অস্ত্র সরিয়ে শরীর জুড়ে নীল শক্তির আবরণ তৈরি করে মুহূর্তেই সামনে চলে আসে। শিয়ে ঘুষি মারতে গেলে কিন তার 2 হাত আটকে ফেলে। বিপদ বুঝে শিয়েও নিচে আঘাত করার চেষ্টা করলেও কিনের শরীর এত শক্ত যে তাতেও কোনো লাভ হয় না। বাধ্য হয়ে শিয়েও নিজের শরীরে শক্তির আবরণ তৈরি করে, কিন্তু ঠিক তখনই লু এসে হাজির। সে সঙ্গে সঙ্গে লড়াই থামিয়ে কিনকে দেওয়ালে ছুড়ে মারে, কারণ নিজের হার মেনে না নিয়ে সে প্রশিক্ষণ কেন্দ্রের দামি আসবাবপত্র ভেঙে ফেলেছে। এরপর লু পিনকে শক্তি কক্ষে নিয়ে যায়। পথে সে তাকে শক্তি কক্ষ, মাধ্যাকর্ষণ কক্ষ এবং যোদ্ধাদের শক্তি বাড়ানোর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখায়। অবশেষে শক্তি কক্ষে পৌঁছে লু পিংকে জিজ্ঞেস করে একটু আগে কিনের তৃতীয় স্তরের লড়াই দেখে সে কি বুঝেছে। পিং মন দিয়ে দেখা বিষয়গুলো ব্যাখ্যা করতে শুরু করে। পিং বুঝতে পারে হাড়ের পরিশোধন কম করেও কিন অন্যদের চেয়ে শক্তিশালী। লু জানায় আসল শক্তি তৃতীয় স্তর থেকেই প্রকাশ পায়। প্রথম ও দ্বিতীয় স্তরে হাড়, পেশি ও টেন্ডন আলাদা করে শক্ত করতে হয়, কিন্তু তৃতীয় স্তরে শরীরের সব অংশ একসঙ্গে পরিশোধন করা যায়। আরও ভয়ঙ্কর হল তৃতীয় স্তরের মাঝারি আর উচ্চ পর্যায়ের শক্তির ব্যবধান প্রথম 2 স্তরের চেয়েও অনেক বেশি, অর্থাৎ পিংয়ের সামনে এবার আসল কঠিন পথ। এরপর লু 5 ঘন্টার প্রশিক্ষণ কক্ষের জন্য পিংয়ের কাছ থেকে 50 ক্রেডিট নেয়। পিং জামা খুলে শক্তি কক্ষে ঢোকে এবং ধ্যানের ভঙ্গিতে বসে শরীরের শক্তি ও মেরিডিয়ান চার্জ শুরু করে। তার শরীর থেকে এত প্রচণ্ড শক্তি বের হতে থাকে যে লু নিজেই অবাক হয়ে যায়। কয়েকবার একইভাবে শক্তি সঞ্চালনের পর পিং অবিশ্বাস্য দ্রুততায় অগ্রসর হয় এবং শেষ পর্যন্ত দ্বিতীয় স্তর পেরিয়ে তৃতীয় স্তরের যোদ্ধা হয়ে যায়। এদিকে প্রিন্সিপাল ইউ গোপনে জিংয়ের সঙ্গে মৌউ গুহায় ছাত্রদের পাঠানোর পরিকল্পনা করে, কারণ গুহার দানবগুলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে শিক্ষকদের একার পক্ষে তাদের সামলানো কঠিন। ইউ ছাত্রদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হলেও জিং জানায় প্রতিটি অভিযান কঠোর নজরদারিতে থাকবে। শেষ পর্যন্ত ইউ রাজি হয়। কিছুদিন পর পিং, চেন এবং আরও কয়েকজন ছাত্র জানতে পারে কয়েকজন শিক্ষক ভূগর্ভস্থ গুহার অভিযান শেষে ফিরছেন। সবাই প্রবেশদ্বারই ছুটে যায়, কিন্তু বাসগুলো আসতেই আনন্দ আতঙ্কে বদলে যায়। 2 জন শিক্ষক আর বেঁচে ফেরেননি, আর চেনের শিক্ষক বাই ভয়ঙ্কর যুদ্ধে নিজের বাম হাত হারিয়েছেন। চেন ছুটে গিয়ে বাইয়ের কাছে পৌঁছায়। ঠিক তখন ইউ, টাং, লু, জিং এবং অন্যান্য শিক্ষকরা এসে বাইকে জীবিত ফিরে আসার জন্য প্রশংসা করে। বাই জানায় তার শরীরের ক্ষত সারতে 2 বছরেরও বেশি সময় লাগতে পারে, তাই সে লুকে চেনের প্রশিক্ষণের দায়িত্ব নিতে বলে। লু দুর্বল চেনের দায়িত্ব নেওয়া নিয়ে কিছুটা বিরক্ত হলেও কিছু বলার আগেই বাইয়ের বাস থেকে আরেকজন উচ্চ স্তরের জীবিত যোদ্ধা বেরিয়ে আসে। সে জানায় 6 জন মার্শাল আর্ট শিক্ষক জীবন বাজি রেখে 30-এরও বেশি শক্তিশালী ভূগর্ভস্থ দানবকে ধ্বংস করেছে। ইউ নিহত
আহতদের যথাযথ দাফনের নির্দেশ দেয়। সে সবাইকে মনে করিয়ে দেয় তাদের মৃত্যু বৃথা যেতে দেওয়া যাবে না। একদিন এই দানবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। সেই রাতেই বীরেদের শেষ কৃত্য সম্পন্ন হয়। পরদিন ক্লাসে বাই পিং, ফু এবং অন্য নবীনদের ভূগর্ভস্থ দানবদের ইতিহাস পড়াতে শুরু করে। সে জানায় এই অদ্ভুত মানুষগুলোকে প্রথম আবিষ্কার করা হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে। তখন এক্সিশান নামের এক জায়গায় ভয়াবহ ভূমিকম্প আঘাত করে এবং লাখ লাখ মানুষ মারা যায়। কিন্তু সেই দুর্যোগের পরই মানুষের সামনে খুলে যায় এক অজানা ভয়ঙ্কর জগতের দরজা। বাই জানায় প্রথম গুহার প্রবেশপথটি দুর্ঘটনাবশত তৈরি হলেও খবরটি ছড়িয়ে পড়ার পর ভয়ঙ্কর ঘটনা ঘটে। বাইরের নতুন জগতের অস্তিত্ব জানতে পেরে গুহার গভীর থেকে নবম স্তরের যোদ্ধাদের সমান শক্তিশালী কিছু দানব বেরিয়ে আসতে চেয়েছিল। সেই সময় থেকেই মানুষ শত শত বছর ধরে গুহাবাসীদের বিরুদ্ধে লড়াই করছে, কারণ শেষ দরজা ভেঙে তারা বাইরে চলে এলে মানবজাতি বিপদে পড়বে। ফু অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে তাদের মতো দ্বিতীয় বা তৃতীয় স্তরের যোদ্ধাদের এত সহজে গুহায় ঢুকতে দেওয়া হয় কেন? বাই জানায় সময় খুব কম, তাই যোদ্ধাদের এখন থেকেই বাস্তব লড়াইয়ের অভিজ্ঞতা নিতে হবে। এরপর মানচিত্রে গুহার ২২টি প্রবেশপথ দেখায়। এই ভূগর্ভস্থ অঞ্চল এতটাই বড় যে ১৩টি বিশাল শহর জায়গা পেতে পারে। এর বড় অংশ এখনও অজানা। এই অজানাই সবাইকে সবচেয়ে বেশি ভয় দেখায়। বাই জানায় গুহার বিশেষ খনিজ দিয়েই অনেক ওষুধ ও শক্তিবর্ধক বড়ি তৈরি হয়। শিগগিরই ট্যাংয়ের তত্ত্বাবধানে ছাত্রদেরও সেখানে নেওয়া হবে। ক্লাস শেষে বাই, চেন, পিং আর ঝাও মিলে লুয়ের বাড়িতে যায়। বাই আবারও অনুরোধ করে সে সুস্থ না হওয়া পর্যন্ত চেনের দায়িত্ব যেন লু নেয়। অনুরোধের পর লু রাজি হয়। বাই চলে যেতেই লু চেনকে এমনভাবে বকতে শুরু করে যে মেয়েটার আত্মবিশ্বাস প্রায় শেষ হয়ে যায়। এমনকি তাকে ছেড়ে দেওয়ার পরামর্শও দেয়। পিং আর চুপ থাকতে না পেরে চেনের পক্ষ নেয়। এরপর লুয়ের নজর যায় পিংয়ের দিকে। সে জানতে চায় তৃতীয় স্তরের শুরুতেই পিং কেন ২০ দিন ধরে আটকে আছে। চোখে পানি নিয়ে পিং জানায় সে আসলে সম্পদের অভাবে একেবারে নিঃস্ব। লু তখন অদ্ভুত এক প্রস্তাব দেয়। পিং যদি একটি চিঠি নির্দিষ্ট একজনের কাছে পৌঁছে দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিতে পারে, তাহলে সে সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের জন্য ১,০০০ ক্রেডিট পাবে। পিং আতকে উঠলেও লু শেষ মুহূর্তে শুধু চিঠি পৌঁছে দিতে বলে। সে একজন সাদা চুলের বৃদ্ধের ঠিকানা ও চেহারার বর্ণনাও দেয় এবং বলে লোকটিকে তার মেয়ের সঙ্গে দেখা করতে বলবে। বর্ণনা শুনে পিং ধরে নেয় লোকটি লুয়ের বাবা। ১,০০০ ক্রেডিট পেয়েই পিং লজিস্টিক বিভাগের ধূর্ত বৃদ্ধের কাছে যায় এবং পুরো টাকা দিয়ে তৃতীয় স্তরের রক্তশক্তির বড়ি কিনে ফেলে। পরে রাতে ফু আর লেইকে সঙ্গে নিয়ে দক্ষিণ এলাকার গুহার প্রবেশপথের কাছে ঝোপে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু সময় যত এগোয় পিংয়ের ভয় বাড়তে থাকে। শেষে সে ফুকে বলে লোকটি বের হলেই চিঠি আর বার্তাটি দিয়ে দেয়। কিছুক্ষণ পর গুহা থেকে এক সুদর্শন সাদা চুলের যুবক বেরিয়ে আসে। পিং অবাক, লু তো বৃদ্ধের কথা বলেছিল। ফু চিঠি পৌঁছে দিলেও লুয়ের আসল বার্তাটি ভুলে যায়। পিং তার হাবভাব দেখে বুঝতে পারে, তাই আর লুকিয়ে থাকতে না পেরে নিজেই সামনে গিয়ে বলে লু তাকে তার মেয়ের সঙ্গে দেখা করতে বলেছে। পরদিন পিং ফু পিংয়ের ঘরে এসে আগের দিনের সাদা চুলের লোকটির পরিচয় জানায়। পিং জানতে পারে লোকটি আসলে অষ্টম স্তরের মাঝারি পর্যায়ের যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান কুচেন। তখন পিং অবাক হয়ে জিজ্ঞেস করে সে কি সত্যিই লুয়ের বাবা? ফু জানায় কুচেন আর লু একসময় স্বামী স্ত্রী ছিল। তাদের একটি মেয়েও ছিল যাকে দুজনেই অসম্ভব আদর করত। কিন্তু একদিন কুচেন অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে মেয়েকে বিপজ্জনক গুহা অভিযানে নিয়ে যায়। সেখানে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে তারা। এক গুহাযোদ্ধা নির্মমভাবে তাদের মেয়েকে কুচেনের চোখের সামনেই হত্যা করে। সেই ঘটনার পর লু কুচেনকে তালাক দেয় এবং ধীরে ধীরে আজকের কঠোর স্বভাবের মানুষে পরিণত হয়। পিং এরপর জানতে পারে সেই ভয়ঙ্কর শত্রুই ছিল ভূগর্ভস্থ গুহার বিশাল শহর টিয়ানমিন সিটির শাসক। বিষয়টি বুঝতেই পিং আর সময় নষ্ট করে না। সে শক্তি কক্ষে ফিরে যায়। লু, কুচেন, জিং আর লজিস্টিক বিভাগের সেই ধূর্ত বৃদ্ধের সহায়তায় পিং শক্তির কণাগুলো নিজের শরীরে টেনে নেয়। তারপর এক এক করে পুরো শরীর পরিশোধন করে অবশেষে তৃতীয় স্তরের উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এরপর লু তাকে গুহাবাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েক ঘন্টা ধরে নতুন যুদ্ধ কৌশল শেখায়। প্রশিক্ষণ শেষ করে পিং নিজের অস্ত্র আরও শক্তিশালী করে নেয়। অবশেষে সে অভিযানের দলের সঙ্গে মুভু গুহার প্রবেশপথে পৌঁছে যায়। সেখানে প্রিন্সিপাল ইউ এর দীর্ঘ বিদায়ী বক্তব্য শুনে সবাই প্রায় ঘুমিয়ে পড়লেও শেষ পর্যন্ত অভিযানের সময় আসে। পিং আর তার সঙ্গীরা ট্যাংয়ের তত্ত্বাবধানে কয়েক ঘন্টা বাসে যাত্রা করে ভূগর্ভস্থ গুহার প্রবেশপথ রক্ষাকারী সামরিক ঘাঁটিতে পৌঁছে যায়। প্রথম ফটকে প্রহরী তাদের অনুমতিপত্র পরীক্ষা করে অনুমোদন দিলে ট্যাং সবাইকে নিয়ে আরও ভেতরে এগিয়ে যায়। সেখানে ট্যাং তাদের বিশাল মিশন হল দেখায়। বিভিন্ন স্তরের যোদ্ধারা সেখানে অভিযান গ্রহণ করে, প্রয়োজনীয় জিনিসপত্র বিনিময় করে এবং নিজেদের প্রস্তুত করে। এরপর তারা পৌঁছে যায় মানব জগৎ আর গুহার মাঝখানে থাকা ৫০০ টন ওজন সহ্য করতে পারে এমন বিশাল ধাতব দরজার সামনে। ট্যাং সেখানে দায়িত্বে থাকা যোদ্ধার সঙ্গে প্রয়োজনীয় কাগজ
কাগজপত্র বিনিময় করে সবাইকে আরও সামনে নিয়ে যায়। শেষে তারা পৌঁছায় লাল রঙের ঘূর্ণায়মান এক ঘূর্ণির প্রবেশপথে। সেটাই ভূগর্ভস্থ গুহার আসল দরজা। পিং কৌতূহলে একেবারে কাছে গিয়ে হাত ভেতরে ঢুকিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে, দাবি করে ঘূর্ণিটা তার হাত 2 টুকরো করে দিয়েছে। সবাই আতঙ্কিত হয়ে গেলেও মুহূর্ত পর বুঝতে পারে পিং আবারও মজা করছে। ইয়াং রেগে গিয়ে নিজেই পিংকে ঘূর্ণির ভেতর লাথি মেরে পাঠিয়ে দেয়। বাকিরাও দ্রুত তার পেছনে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে পিং মুখ থুপড়ে পড়ে উঠে দাঁড়ায়। সে চারপাশ পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারে পুরো পথটাই কোনো সাধারণ পদার্থ দিয়ে তৈরি নয়, এটি সম্পূর্ণ বিশুদ্ধ শক্তি কণায় গঠিত। বিস্ময়ে পিংয়ের চোখ বড় হয়ে যায়। কিছুক্ষণ পর ট্যাঙ্গো সেখানে পৌঁছে সবাইকে এই অদ্ভুত দরজার নিয়ম, বিপদ আর ব্যবহার সম্পর্কে বোঝাতে শুরু করে। অবশেষে তারা সবাই অজানা ভূগর্ভস্থ জগতের দিকে এগিয়ে যায়। গেটের অন্য প্রান্ত দিয়ে তারা অবশেষে আন্ডারগ্রাউন্ড ক্যাবের শেষ মানব গেটে পৌঁছে যায়। সেখানে ট্যাংয়ের সঙ্গে দেখা হয় জেনারেল মোয়ের, যিনি পিক 6ষ্ঠ গ্রেড মার্শাল আর্টিস্ট এবং পুরো প্রতিরক্ষা দলের কমান্ডার। পরিচয়ের পর মো সবাইকে এনার্জি সানের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছেই ছাত্ররা হতবাক হয়ে দেখে বিশাল পরিমাণ এনার্জি কণা ক্রমাগত ক্যাবের বাতাসে ছড়িয়ে পড়ছে। এরপর মো তাদের হোপ সিটির ভেতর দিয়ে নিয়ে যায়। এই শহরে থাকা প্রতিটি যোদ্ধাই যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত। হাঁটতে হাঁটতে মো জানায় হোপ সিটি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রয়েছে ভয়ঙ্কর টাইনেম্যান সিটি। সেখানে থাকা আন্ডারগ্রাউন্ড যোদ্ধারা বছরে কয়েকবার হোপ সিটিতে হামলা চালায়। শহর প্রতিবারই তাদের ঠেকিয়ে দিলেও মো সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ প্রায় 10 কিলোমিটার দূর থেকেই ছোট শত্রু দল তাদের ওপর হামলা করতে পারে। এরপর সে ছাত্রদের অহংকার ভুলে নির্দেশ মেনে চলতে বলে এবং প্রথমে এই অজানা ভূখণ্ডের সঙ্গে পরিচিত হতে বলে। কিছুক্ষণ পর তারা এমন এক বিরান এলাকায় পৌঁছে যায় যেখানে চারদিকে মৃত সৈনিকদের কবর আর পড়ে থাকা অস্ত্র ছড়িয়ে আছে। জায়গাটার ভয়ঙ্কর পরিবেশ দেখে সবাই বুঝতে পারে এখানে ভুলের কোনো সুযোগ নেই। এরপর ট্যাং দায়িত্ব নিয়ে জানায় নিরাপত্তার নিয়ম ভেঙে সে তাদের যুদ্ধক্ষেত্রের সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে, যাতে তারা বাস্তব বিপদের মধ্যে বেঁচে থাকার অভিজ্ঞতা পায়। পিং সঙ্গে সঙ্গে প্রশ্ন করে তাদের আলাদা করে পাঠানোটা আদৌ নিরাপদ কিনা। ট্যাং রেগে গিয়ে তাকে ধমক দেয়। তার মতে তাদের মতো 3য় গ্রেডের যোদ্ধাদের অনেক আগেই বাস্তব যুদ্ধে নামা উচিত ছিল। শহরের বাইরে বসে থাকার কোনো মানে নেই। এরপর ট্যাং ওয়াংয়ের উদাহরণ দিয়ে বলে পিংয়ের মতোই 3য় গ্রেডের শিক্ষানবিশ হয়েও ওয়াং ইতিমধ্যে অসংখ্য আন্ডারগ্রাউন্ড যোদ্ধাকে পরাজিত করেছে এবং নিজের সামর্থ্য প্রমাণ করেছে। তাই পিং যদি এখনও দুর্বলদের সামনে শক্তি দেখিয়ে নিরাপদে থাকতে চায় তাহলে এখনই ফিরে যাওয়া উচিত। কথাগুলো পিংয়ের মনে গভীরভাবে আঘাত করে। সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে ট্যাংকে জানায় খুব শিগগিরই সে প্রমাণ করবে যে তার প্রতিভা নিয়ে ট্যাংয়ের সব ধারণাই ভুল। ট্যাংও তার সাহসের প্রশংসা করে, কিন্তু দল আরও সামনে এগোতেই পিং চুপি চুপি সবার চোখ এড়িয়ে একাই অন্যদিকে চলে যায়। প্রায় 1 ঘন্টা একা ঘোরার পর সে অবশেষে বিপজ্জনক এলাকায় পৌঁছে চারপাশ পরীক্ষা করতে থাকে। হঠাৎ এক আন্ডারগ্রাউন্ড যোদ্ধা ঝোপের আড়াল থেকে বেরিয়ে পিংয়ের দিকে 2টি লাল ধারালো আঘাত ছুড়ে দেয়। পিং দ্রুত সেগুলি এড়িয়ে যায়। এরপর শত্রুটি সামনে ঝাঁপিয়ে পড়ে এবং শুরু করে ভয়ঙ্কর কাছাকাছি লড়াই। পিংকে তখনও ওই আন্ডারগ্রাউন্ড যোদ্ধারা স্রেফ এক অপেশাদার ভেবেছিল, কিন্তু পিং শান্তভাবে চারপাশ স্ক্যান করতে থাকে এবং শেষ পর্যন্ত শত্রুটির লুকানোর জায়গা খুঁজে ফেলে। এক ঝটকায় তাকে শেষ করে দেয়। এরপর মৃতদেহ পরীক্ষা করে তার গলায় থাকা পরিচয়পত্র থেকে জানতে পারে লোকটি টাইনম্যান সিটির 3য় গ্রেডের শিক্ষানবিশ তলোয়ার যোদ্ধা। পিং তার এনার্জি স্টোন নিয়ে দ্রুত ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, কারণ ঠিক তখনই আরও 3 জন যোদ্ধা সেখানে এসে পৌঁছায়। মৃতদেহ দেখে তারা বুঝতে পারে এনার্জি স্টোন নেই। এরপর চারপাশ খুঁজতেই তারা ঝোপের আড়ালে লুকিয়ে থাকা পিংকে টের পেয়ে যায়। 3 জন এগিয়ে আসতেই পিং বুঝে যায় সে ধরা পড়ে গেছে। তাই সে ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে একটি বায়বীয় আঘাত ছুড়ে দিয়ে আরও গভীর জঙ্গলের দিকে দৌড় দেয়। 3 জনও পিছু নেয় এবং দৌড়াতে দৌড়াতে একের পর এক আক্রমণ ছুটতে থাকে। পিং আক্রমণ এড়িয়ে প্রতিহত করে আর সুযোগ পেলেই পাল্টা আঘাত করে। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পিং মাথা খাটিয়ে সেই অদ্ভুত গুহাবাসীদের ভাষায় চিৎকার করতে শুরু করে, যা আগে সেই বুড়ো লোকটির কাছ থেকে শিখেছিল। তার কথা শুনে 3 জনই থমকে যায়, কারণ তারা কিছুই বুঝতে পারছে না। এই সুযোগে পিং আবার দৌড় শুরু করে। এদিকে ট্যাং ও অন্যরা বুঝে গেছে পিং নিখোঁজ। আগের মৃত যোদ্ধাটিকে খুঁজে পেয়ে তারা আশঙ্কা করে ছেলেটা হয়তো কেভের অনেক গভীরে ঢুকে গেছে। অবশেষে পিং নিজের গতি আর বুদ্ধি কাজে লাগিয়ে 3 জন অনুসরণকারীকে হারিয়ে ফেলে, কিন্তু বিশ্রাম নেওয়ার আগেই তার পেছনে হাজির হয় হলুদ লোমওয়ালা এক ভয়ঙ্কর প্রাণী। পিং শান্ত থাকার চেষ্টা করে। প্রাণীটির শরীর দেখে বুঝতে পারে আশেপাশে এনার্জি কণার কোনো চিহ্ন নেই। তখনই তার মাথায় আসে ভয়ঙ্কর সত্য, সে ঢুকে পড়েছে কিং অফ কিউনিং লিনের এলাকায়। পিং পরবর্তী পদক্ষেপ ভাবার আগেই আগের 3 যোদ্ধা আবার সেখানে এসে তাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু লিনকে দেখতে পেয়েই তারা পালাতে চায়। ততক্ষণে দেরি হয়ে গেছে। লিন তাদের মানসিক বাধার মধ্যে আটকে ফেলে এবং শরীরের সমস্ত এনার্জি শুষে নেয়। এরপর প্রাণীটির নজর পড়ে পিং এর দিকে। আক্রমণের আগেই পিং চুরি করা সবুজ এনার্জি স্টোনটি লিনের সামনে ছুড়ে দেয় এবং সুযোগ বুঝে পালায়, কিন্তু বেশি দূর যেতেই লিন তার পা এনার্জি দিয়ে আটকে ফেলে এবং পিং এর সিস্টেমের বিপুল শক্তি শুষে নেয়। তারপর আবার ঘুমিয়ে পড়তেই পিং প্রাণপণে সেখান থেকে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত কিছু দূর যেতেই
4জন গুহাবাসীর সঙ্গে তার দেখা হয়। পিং তাদের পিছু নিয়ে আবার লিনের আস্তানার কাছে চলে আসে। লিন তাদের শক্তিও শুষে নিতে শুরু করলে পিং অবশেষে সেই মৃত্যু ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর সে আরও কয়েক মিনিট দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ সামনে থেমে যায়। দূরে পিং দেখতে পায় ডংকুই শহরের বিশাল এক বাহিনী সাদা রহস্যময় পোশাক পরে টাইনম্যান সিটির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, টাইনম্যানের সঙ্গে হাত মিলিয়ে হোপ সিটিতে হামলা করা। পিং বুঝে যায় এই খবর দ্রুত শহরে পৌঁছে দেওয়া দরকার, কিন্তু সমস্যা হলো হোপ সিটিতে ফিরতে হলে তাকে আবার লিনের আস্তানার পাশ দিয়েই যেতে হবে। মন খারাপ হলেও উপায় নেই, তাই সে লিনের গুহায় ফিরে গিয়ে প্রাণীটিকে আরও কিছু শক্তি খাওয়ায়, আর লিন ঘুমিয়ে পড়তেই নিজেও একটু বিশ্রাম নেয়। বিশ্রামের সময় পিং একটি গুহাযোদ্ধার মুখোশ হাতে তুলে মুখের সামনে ধরতেই হঠাৎ তার শক্তির মান 6 মিলিয়ন পয়েন্ট বেড়ে যায়। পিংয়ের চোখ কপালে উঠে যায়। এই আবিষ্কারের পর সে নতুন পরিকল্পনা করে। কয়েক ঘন্টা ধরে সে আরও গুহাবাসীকে লিনের আস্তানার দিকে টেনে আনে, যাতে লিন তাদের শক্তি শুষে নিতে পারে আর পিং তাদের সরঞ্জাম থেকে অতিরিক্ত শক্তি সংগ্রহ করতে পারে। অবশেষে তার ব্যবস্থা আবার উন্নত হয়। এরপর সে নিজের রক্ত শক্তির জগতে গিয়ে জানতে পারে এবার সে নিজের মাথার খুলি, প্রাণশক্তি আর মানসিক শক্তিও উন্নত করতে পারবে। খবরটা দারুণ হলেও পিং থামার পাত্র নয়। পরবর্তী উন্নতির জন্য সে 1 বিলিয়ন মার্শাল আর্ট পয়েন্ট জমা করার লক্ষ্য ঠিক করে, কিন্তু অস্থিমজ্জা আর শরীরের অন্যান্য অংশ উন্নত করার খরচ দেখে তার মাথা ঘুরে যায়। তাই সে বাস্তব জগতে ফিরে এসে গুহাবাসীদের অস্ত্র আর সরঞ্জাম গুছিয়ে নিয়ে অবশেষে বেরিয়ে পড়ে। এদিকে ট্যাংয়ের কাছ থেকে পিং নিখোঁজ হওয়ার খবর পেয়ে লু আন্ডারগ্রাউন্ড কেভে ছুটে আসে। ট্যাং নিজের ভুল স্বীকার করলেও লুর লাগ কমে না। সে ক্ষোভে ফেটে পড়ে এবং বলতে থাকে তার স্বামী একসময় তাদের মেয়েকে এই ক্যাভে এনে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন মো বিশ্ববিদ্যালয়েও এক এক করে তার প্রিয় মানুষদের কেড়ে নিচ্ছে। এরপর সে মো আর অন্য প্রহরীদেরও দোষ দেয়, কারণ তাদের অসাবধানতার সুযোগেই পিং একা বেরিয়ে যেতে পেরেছে। শেষ পর্যন্ত লুর সাবেক স্বামী কুশানো তার রাগে বিরক্ত হয়ে বলে ক্যাভে প্রিয়জন হারিয়েছে শুধু সে একা নয়। কিন্তু ঠিক তখনই দূরে পিংকে দেখা যায়, আর তার পেছনে 3 গুহাযোদ্ধা কাকে তাড়া করছে। ট্যাং এক মুহূর্ত দেরি না করে পিংয়ের সামনে দাঁড়িয়ে শত্রুর আক্রমণ ঠেকিয়ে দেয় এবং আগুনময় মুষ্টি দিয়ে নেতাকে পিটিয়ে নাস্তানাবুদ করে। লোকটি পালাতে নিজের 2 সঙ্গীকেও বিসর্জন দেয়, কিন্তু ট্যাং পিছু নিয়ে এক ঘুষিতে তার হাত ভেঙে দেয়। পরে পিংকে দলের কাছে ফিরিয়ে আনা হলে সে 4টি গুহাযোদ্ধার পদক তুলে ধরে দাবি করে সবকটিকে সে নিজেই হারিয়েছে। আসলে কাজটা লিন করেছিল, কিন্তু ট্যাংয়ের আগের কথাগুলো ভুল প্রমাণ করতে পিং পুরো কৃতিত্ব নিজের নামে নেয়। ফলে সবাই তাকে নায়ক মনে করে। শরীর ব্যান্ডেজে মুড়ে ফেলার পর পিং ডংকুইয়ের সাদা পোশাকের বিশাল বাহিনীর খবর দেয়। এবার বোঝা যায় হোপ সিটির সামনে সত্যিই বড় যুদ্ধ আসছে। যুদ্ধের খবর আসতেই মো, কুইক্সিয়ান আর টাং ছুটে যায় প্রস্তুতি নিতে। মুহূর্তের মধ্যেই মো, টাং, জিং, কুইক্সিয়ান আর বাকি কর্তারা সৈন্য জোগাড় ও যুদ্ধের কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। আগের যুদ্ধের মতো প্রিন্সিপাল ইউকে সাহায্যের জন্য ডাকার কথা উঠলেও জিং আর কুশিয়ান জানায় শেষ যুদ্ধে গুরুতর চোট পাওয়ায় ইউ এখন খুবই দুর্বল, তাই এবার তার সাহায্য পাওয়া যাবে না। টাং আর আরেক অফিসার যুদ্ধের পরিকল্পনা বানাতে যায়, আর জিং ও মো যুদ্ধের সরঞ্জাম দেখতে বেরোয়। এদিকে পিংয়ের বিছানার পাশে লু আর বন্ধুরা জড়ো হয়ে যুদ্ধ নিয়ে আলোচনা করছে। এত চোটের মধ্যে পিংয়ের লড়াইয়ে নামা ঠিক নয় বলে লু তাকে পিছিয়ে থাকতে বলে, কিন্তু পিং এক চুলো নড়ে না। সে বলে বন্ধুরা মারা গেলে সে কাপুরুষের মতো বসে থাকবে না, দরকার হলে পরের পানেশার সেই হবে, যত শত্রুই আসুক সে সামলে নেবে। লু তখন বোঝায় আসল যুদ্ধ শুরু হলে অ্যাবিস থেকে ভয়ঙ্কর শক্তিশালী মাস্টাররা বেরিয়ে আসবে, তখন অনেক মাস্টার মারা যেতে পারে। তাই এখন থেকেই বুদ্ধি করে পরিকল্পনা করলে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব, আর মানবজাতি লড়াইয়ের আর একটা সুযোগ পাবে। তবুও পিং পিছু হটে না। চেনের কাছ থেকে 2টো জীবন ফেরানো বড়ি নিয়ে সে গিলে ফেলে আর সঙ্গে সঙ্গেই কাস্তে শুরু করে। এই অবস্থা দেখে ফু ঠাট্টা করে বলে তার ফিনিক্স বিকত শেষ যুদ্ধে ভেঙে গেছে, তাই এবার সরে দাঁড়িয়ে পৃথিবীর ভাগ্য বাকিদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। পিং প্রায় রাজি হয়ে যাচ্ছিল, এমন সময় জিং নতুন একটা বি গ্রেড অ্যালয় ক্র্যাসেন্ট ব্লেড নিয়ে তাঁবুতে ঢোকে। সে জানায় আগে ধরা অ্যাবিস ওয়ারিয়ারদের ধাতু দিয়ে এই অস্ত্র বানিয়েছে। নতুন অস্ত্র হাতে পেয়েই পিং বিছানা ছেড়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। এর মধ্যে মোয়ের আরও মাস্টার আর উঁচু স্তরের ছাত্ররা হোপ সিটিতে এসে সেনাবাহিনীতে যোগ দেয়। দুপুরে পিং একা তাঁবুতে ফিরে ব্লাড চি ওয়ার্ল্ডের সিস্টেম থেকে অরা সংগ্রহ করে ক্ষত সারানোর চেষ্টা করে। শক্তি ফিরতে থাকলে তার লক্ষ্যও পরিষ্কার হয়, প্রিন্সিপাল ইউর মতো গোল্ডেন বডি রেঞ্জের 8th গ্রেডে পৌঁছতে হবে, তাহলেই শরীর নিজে থেকেই কোষ সারাতে পারবে আর
নতুন ব্লেড দিয়ে 5 হিট কম্বো চালানো যাবে। প্রশিক্ষণ শেষে পিং, চিন আর মো এর বাকি উচ্চপদস্থ যোদ্ধা ও শিক্ষকেরা যুদ্ধকক্ষের বৈঠকে বসে। টাং সবাইকে যুদ্ধের বিন্যাস, অবস্থান আর শত্রু কোন সীমা পর্যন্ত আসতে পারবে তা বুঝিয়ে দেয়। এমন সময় এক দেমাগী ছেলে তাকে ফ্রন্ট লাইনে পাঠাতে বলে। টাং রেগে গিয়ে তাকে আর যুদ্ধ না লড়া সব ছেলেকে সতর্ক করে দেয়, কেউ নিজের ইচ্ছে মতো কৌশল ভাঙবে না, অযথা প্রাণও দেবে না। তারপর টাং দুটো বিশাল বাক্স খুলে শক্তির পাথর দেখায়, বলে যুদ্ধ শুরু না হওয়া পর্যন্ত কেউ এগুলো ব্যবহার করবে না। ঠিক তখনই সবাই একটা শব্দ শুনতে পায়। হঠাৎ যুদ্ধের শিঙ্গা বেজে উঠতেই সবাই নিজের জায়গায় ছুটে যায়। মো শেষবারের মতো সৈন্যদের সাহস যোগায় এবং শক্তির পাথর ব্যবহার করে নিজেদের ক্ষমতা জাগিয়ে তুলতে বলে। দুই পক্ষ প্রস্তুত হতেই যুদ্ধ শুরু হয় দ্রুত, আর মুহূর্তেই চারপাশ রণক্ষেত্রে পরিণত হয়। সামনের সারির মাস্টার আর ছাত্র একের পর এক ডুয়েলার ধ্বংস করতে থাকে। কয়েকজন ডুয়েলার দেওয়াল বেয়ে শহরের ভিতরে ঢোকার চেষ্টা করলে ইয়াং আর লেই এক আঘাতেই সবাইকে শেষ করে। চান শত্রুর আক্রমণে প্রায় পুড়েই যাচ্ছিল, ঠিক তখন বাই তাকে বাঁচিয়ে তার সঙ্গেই লড়ে। আর পিং ও ফু নিজেদের শক্তি মিলিয়ে আগুনের বিশাল ঘূর্ণি তুলে অসংখ্য শত্রুকে উড়িয়ে দেয়। পিছন থেকে এক 4th টিয়ার ডুয়েলার ঝাঁপিয়ে পড়তেই চীন আক্রমণটা আটকে তাকে সহজেই শেষ করে দেয়। তার হিসেবেও আরও একজন যোগ হয়, যেন লোকটাকে হারানোই তার কাছে নিত্যদিনের ব্যাপার। এদিকে মো তার লোকেদের দিয়ে এনার্জি ক্রসবোতে শক্তি ভরিয়ে বড় তীর ছুঁড়ে একসঙ্গে অনেক ডুয়েলার ধ্বংস করতে থাকে। কুকসিন আর কয়েকজন মাস্টার 5th ও 6th টিয়ারের ডুয়েলারদেরও নামিয়ে দিচ্ছিল। কিন্তু আন্ডারগ্রাউন্ড ডুয়েলার্সের পিক 8th গ্রেড আর্মি কমান্ডার হু যখন এ দৃশ্য দেখে, পিক 7th গ্রেড মিনিয়নদের নিয়ে যুদ্ধে নামে। এবার টাং, কুকসিন, জিং আর মোর পক্ষে তাদের আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়ে। নিচেও অবস্থা খারাপ, শত্রুর সাধারণ যোদ্ধারা মানব সেনাদের চেপে ধরে। পিছন থেকে পিং আর আরেক জেনারেল বুঝতে পারে যুদ্ধের পাল্লা তাদের বিপক্ষে যাচ্ছে। একজন এনার্জি ক্যানন চালাতে বললেও এতে প্রচুর শক্তির পাথর লাগবে বলে কমান্ডার সেটাকে শেষ অস্ত্র হিসেবে রেখে দেয়। যুদ্ধ বাড়তেই হু আর তার মিনিয়নরা কুকসিন, জিং এবং বাকি উচ্চপদস্থ মাস্টারদের মাটিতে ফেলে দেয়। শেষ করার আগেই প্রিন্সিপাল ইউ আরও 3 জন প্রবীণকে নিয়ে হাজির হন। এরপর প্রথম ফ্রেশম্যান মার্শাল আর্টস টুর্নামেন্টের পুরনো প্রতিদ্বন্দ্বীরাও আসে। জিয়াশেং, হান, সুন, ফাং আর আরও অনেকে মৌকে বাঁচাতে যোগ দেয়। এরপর ইউ সরাসরি এনিমি কমান্ডারের দিকে ঝাঁপিয়ে পড়েন, আর বাকিরা তার মিনিয়নদের সামলাতে থাকে। পিং, ঝাও, লেই, ইয়াং আর সদ্য আসা যোদ্ধারা শক্তি একত্র করে বড় আক্রমণ চালায়। এতে পাল্লা আবার মানবজাতির দিকে ফেরে। ইউ হুয়ের একটা হাত কেটে ফেললেও সে সঙ্গে সঙ্গে হাতটা আবার গজিয়ে ফেলে এবং লড়তে থাকে, কিন্তু লড়াই থামছে না। ইউ বুঝতে পারেন যুদ্ধ যত দীর্ঘ হবে মানবজাতির ক্ষতি তত বাড়বে, তাই তিনি শেষ সিদ্ধান্ত নেন, নিজের শরীরকে পিওর গোল্ডেন এনার্জির বিস্ফোরণে পরিণত করেন। তারপর বিস্ফোরণে এনিমি কমান্ডার হা এবং তার মিনিয়নদের ধ্বংস করে দেন। শেষে শত্রুরা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়।